আসসালামু আলাইকুম। শুরু করছি আসবাবের আবার উপন্যাস। লেখনীতে সুরভি আক্তার। পর্ব সংখ্যা ৩৭। শাহিনা কাবিরের আকস্মিক ডাকে সবাই প্রথমে চকিতে তার দিকেই তাকালেন। অতঃপর তার দৃষ্টি অনুসরণ করে তাকালেন সিঁড়ির দিকে। একসাথে কয়েকজোড়া দৃষ্টি। ততক্ষণে রৌদ্র নিচে নেমে এসেছে। বসে পড়েছে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে। সবাই তপ্তা খেল হঠাৎ বেপরোয়া ছেলেটাকে দেখে। একই অবিশ্বাস্য অবস্থা দেখা দিল সকলের চোখে। রৌদ্রের জন্য কোনো উদ্বেগ নেই। ওর কাছে সব স্বাভাবিক। প্লেট উল্টে পরোটা তুলে নিল। পাশে সাফা, তার পাশে মেঘা। এক বংশের প্লেটে অমলেট নেই আজ। রৌদ্র কারোর মুখ পানে দৃষ্টি তুলেনি এখনো। আর চোখে রমণের প্লেটের দিকে তাকালো। অমলেট না পেয়ে সবজি তুলে নিল ওর পাত থেকে। পরোটা চিড়ে সবজি মাখিয়ে মুখে তুলে হুঙ্কার ছাড়ল, মম, ইভারাকে অমলেট দিয়ে যাও। আকস্মিক নীরবতা ছ্যাদ হলো। স্তব্ধতা কাটল সবার। সন্ধিহান ঘোর কাটতে ঘন পলক ফেললেন সকলে। সাফা আর মেহের একটু বেশি অবাক হয়েছে। ভ্যাট ভ্যাট মুখ ফাঁক করে তাকিয়ে আছে ওরা দুটোয়। রৌদ্র ফিরেছে এত তাড়াতাড়ি? একে অপরের দিকে তাকালো ওরা। ভ্রু নাচালো মেহের। সাফা ঘাড় উঁচিয়ে উষ্ট উল্টায়। ও নিজেও অবাকের চরম সীমানায়। প্ল্যান কাজে দিয়েছে, তবে একটু বেশি ফাস্ট কাজে দিয়েছে। রুবিনা কাবির স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন। ছেলেকে দেখে কেবলই চোখ শুরু করলেন তিনি। তার মাঝে খুব একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। অন্য সময় হলে খুশিতে চিকচিক করে উঠতেন। গদগদ হয়ে হাজার প্রশ্ন করে বসতেন ছেলেকে, কিন্তু এখন কিছুই করলেন না। উদ্বেগ এমন যেন আগে থেকেই ছেলের উপস্থিতির আভাস পেয়েছিলেন তিনি। কথা বললেন না, চুপচাপ কিচেনে ঢুকলেন। বাকিরা নিস্তব্ধ এখনো। মেঘা সিটিয়ে বসে আর চোখে অবলোকন করে তোফায়েল কাবেরকে। হঠাৎ মুখ খুললেন তৌসিফ কাবের। কখন এসেছ? কাল রাতে। কখন? 2টোর দিকে। হঠাৎ ফিরে আসলে? টান পড়েছে তাই। কে টানলো? তৌসিফ কাবেরের পরপর প্রশ্ন। শেষেরটা মুখ ফসকে অপ্রস্তুত বলে ফেলেছেন। রৌদ্র চোখ তুলল, ওষ্ঠপুটে দাঁত বসালো। ঠোঁটের কোণে ভিড় জমালো হাসি ঠেলে ফিচেল সরে বলল, ও বাবাই, তোমার বোমা ডেকেছে। একটানেই ছুটে এসেছে। খাওয়ার মাঝে বিষম খেল মেঘা। আজ আর গলায় কাশি আসলো না। তড়িঘড়ি করে পানি খেয়ে নিল। চোখ তুলল না জড়তায়। এখানে আর কিছু বলে লাভ নেই। মনে মনে ফুসলো। গজগজ করে বাঁকা চোখে তাকালো রৌদ্রের দিকে। এই লোকের নির্লজ্জতা ছোটাবে আজও। নিজের নির্লজ্জ বেহায়া, তাই বলে কি কারোর লজ্জা নেই? তৌসিফ কাবের উত্তর পেয়ে ভ্যাবাচেকা খেয়ে চোখ নামিয়েছেন। ছেলেমেয়েরা ফিক করে হাসল। সিরাত ধীরে বলল, রৌদ্র, মুখ খুলিস না ভাই। খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ খা, পরে কথা হবে। আজব, রৌদ্র তো চুপচাপই খাচ্ছিল। ও কি আগ বাড়িয়ে কথা বলেছে নাকি? যা প্রশ্ন করা হলো কেবলই ফটাফট উত্তর করল সে। রুবিনা কাবের 2টো অমলেট নিয়ে এসেছেন। মেঘার পাতে দিলেন একটা, আবার ওইটাই তুলে রৌদ্রের পাতে দিলেন। অন্যটায় সামনে রেখে বললেন চড়া গলায়, কে কোনটা খাবে সেটা তোমাদের ব্যাপার। খ্যাটখেটে স্বর তার। তোফায়েল কাবির চোখ তুললেন, স্ত্রীকে পরখ করলেন। ভাবগতিক বুঝলেন না ঠিক, কথা বাড়লেন না এখানে। খাওয়া শেষে সিঁড়ি বেয়ে ঘরে উঠল মেঘা। আদ্র আগে আগে উঠছে। মেঘা পা মেলালো ওর সাথে। অমনি এক মুহূর্ত থামলো আদ্র। সিঁড়ির মাথায় থেমে মেঘার দিকে ফিরে ঠোঁট কামড়ে টিটকারি মেরে বলল ফিস করে, আচ্ছা মেঘ, রৌদ্রকে কিভাবে টানলি? যে একটানে সুইজারল্যান্ড তো বাংলাদেশে ল্যান্ড করলো মাঝরাতে। না মানে কোন সূত্র টান বলতো? মেঘা কিরমির করলো। আদ্রের মজা বুঝে সজোরে ওর ডান বাহুতে একটা কিল বসালো। চেপিয়ে বলল, ভাইয়া তুমিও? তোমার ওই রাইনমুখ ভাইয়ের কথা বিশ্বাস করছো তুমি? না করার তো কিছু দেখছি না। আদ্রের গা ছাড়া ভাব। মেঘার রেগে মেগে আগুন। ওর রাগান্বিত চেহারা দেখে পরক্ষণে নরম আবেশে হাসলো আদ্র। নিজ থেকে ওদের দুজনের অমন ফিসফিস করে কথা বলাটা বেপরোয়া ছেলের চোখ এড়ায়নি। হাত মুঠো করে দাঁত খেঁচল সে। রাগে শক্ত চোয়ালে হিস হিস করলো, আরেকটা থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা হয়ে পড়েছে সিটিয়েট। শুভ্র অফিসে বেরিয়ে যেতেই মেহেরের রুমে হামলে পড়েছে সাফা। চোখে মুখে একরাশ বিস্ময় ভরা উৎকণ্ঠা। পরশু সন্ধ্যায় মেঘার অগোচরে একটা ফোন দিয়ে এঁটেছিল ওরা। ফোন দিয়ে এঁটেছিলেন মূলত রুবিনা কাবের। ওরা সাহায্য করেছে। সেদিন মেঘার ঘুমের সুযোগ নিয়ে ওর ফোন হাতিয়েছে। ছাদে উঠেছিল সাফা।
রুবিনা কাবির সেই ফোন থেকে রৌদ্রের নাম্বারে একটা মেসেজ পাঠাতে বলেছিলেন। চঞ্চলা রমণী কথা মতো তাই করেছে। সাধারণ একটা বার্তা, আই মিস ইউ, এটুকুই লিখে সেন্ড করেছিল সাফা, তাও রুবিনা কাবিরের কথায়। রুবিনা কাবির নিজে করতে চেয়েছিলেন, জড়তায় নিজে না করে সাফাকে দিয়ে করিয়েছেন। পরবর্তীতে ভদ্রমহিলা নিচে নেমে আসলে মেহের সাফাকে আড়াল করে আরো বেশ কয়েকটা মেসেজ পাঠিয়েছে রৌদ্রকে। সাফা জানে না কি পাঠিয়েছে, ওকে দেখতে দেয়নি মেহের। তার আগেই সব মেসেজ ডিলিট করে দিয়েছিল, যাতে পরবর্তীতে মেঘার চোখে না পড়ে। সেই মেসেজগুলো পেয়ে কি ছুটে এসেছে রৌদ্র? কি এমন মেসেজ করেছিল যে পরের রাত্রি গড়াতে না গড়াতেই ছুটে আসলো বেপরোয়া ছেলেটা? সাফা বারবার জিদ দেখিয়ে জানতে চাইছে, মেহের আপু বলো না, তুমি সেদিন কি মেসেজ পাঠিয়েছিলে ভাইয়াকে? মেহের মুখ ভার করলো, অন্যদিকে মুখ ফিরিয়ে হাসি আটকে বলল, তুই বুঝবি না, তোর কাজ নেই ওসব জেনে। বলবে না তুমি? আচ্ছা যাও, শুনবো না, কিন্তু আমি মামুনিকে বলে দেব। তার কথার বাইরে গিয়ে তুমি আরো অনেক উল্টোপাল্টা মেসেজ পাঠিয়েছো ভাইয়াকে। মামুনি শুধু আই মিস ইউ পাঠাতে বলেছিল। যা গিয়ে বল, কি বলবি? বরং বললে মামুনি খুশি হবে। আমি যা পাঠিয়েছিলাম তা দেখে এক রাতের মধ্যে ফিরে এসেছে রৌদ্র ভাইয়া, নতুবা কেবল একটা মাত্র মেসেজ দেখতে এত তাড়াতাড়ি আসতো না, বুঝলি? অবশ্য তোর মোটা মাথায় এসব ঢুকবে না। সাফা উষ্ঠ উল্টায়, ওর মোটা মাথায় এসব আসলে ঢুকছে না। অত দূর গভীরে ভাবার বোধ শক্তি নেই তার। দিনের শেষ ভাগ, সন্ধ্যার লগন ধরণীতে তিমিরে ঢেকে দিচ্ছে। বাড়ির পেছনের দিকটায় পানা পুকুর আছে একটা। আজকাল সময়ে অসময়ে বৃষ্টি নামে মাঝে মাঝে। পুকুরে পানি জমেছে ভরপুর, ব্যাঙের ঢাক ভেসে আসছে সেখান থেকে। শেষের খাটের ওপর হাঁটু জড়িয়ে গুটিয়ে বসে আছে একলা নির্জনে। জানালা খোলা, লোহার শিকে কপাল ঠেকিয়ে পুকুরের দিকে একস্থির হয়ে চেয়ে আছে। মেয়েটা বরাবর দেখতে গেলে নির্জীব, হাসে না বেশি, ক্ষণে ক্ষণে যাও বা হাসে। সেই হাসিটুকুই মিলিয়ে গেছে গত 3 দিন থেকে। ইকরা আপুর বিয়ের সম্বন্ধ আসলো, আগেও এসেছে অনেক, সবগুলোই ফিরিয়ে দিয়েছে ইকরা। পাড়া প্রতিবেশী ওদের পরিবারের সাথে মেশে না, বলতে গেলে এক ঘরে ওরা। ইকরাকে নিয়ে কানাঘুষা চলে পাড়ায়। মেয়ে বড় হয়েছে, বয়স বাড়ছে, বিয়ে দেয় না তবুও। লোক চক্ষুতে কটু লাগে এই দৃশ্য। ইকরা ছাড়া এই পরিবারটা আরো নিঃস্ব হয়ে যাবে, তারা কেউ এটা আর দেখে না। শিশির এবারে পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। সেদিন ভদ্রমহিলা বলে গেলেন তিনি একসাথে 2 মেয়েকেই নিজের ছেলেদের বউ করতে চান। একজনকে ঘরে তুলবেন, অন্যজন এ বাড়িতেই থাকবে। দ্বিতীয়টা মহাসূচক। এটাও সম্ভব? কেউ একজন ইকরা আপুকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে এ বাড়িতে এসে থাকবে? আবিদকে যতদূর দেখলো ছেলেটা মন্দ নয়। ইকরারও একটা সফট কর্নার আছে ওনার প্রতি। শিশিরের তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করেছে এটা। সেদিন থেকেই ইকরাকে বোঝানোর চেষ্টা চলছে। এখনো নারাজ রমণী, সে বিয়ে করবে না। তার উপর নিজের বোন যুক্ত হলে তো আরও বিয়ে করবে না। শিশিরের পড়াশোনার ইচ্ছে আছে, জীবনে কিছু একটা করার ইচ্ছে আছে। বিয়ের পর ও সব ইচ্ছের বিসর্জন দেবে? এটা তো হতে দেওয়া যায় না। শিশির আর মনে ভাবছে ওদের জীবনটা একসময় কি ছিল আর এখন কি হয়ে গেল। আজ থেকে 12 বছর আগে যখন বাবা বেঁচে ছিলেন তখন সবটা ঠিক ছিল, আর এখন সব এলোমেলো। আজমিরা বেগম ঘরে ঢুকলেন, মেয়েকে নিথর হয়ে বসে থাকতে দেখে ডাকলেন, শিশির। নড়ে চড়ে উঠে মেয়েটা উত্তর করে, হ্যাঁ মা। ভদ্রমহিলা বসলেন খাটের এক কোণে। কিছুক্ষণ চোখ থেকে ছোট মেয়ের মলিন মুখখানা দেখলেন চোখ ভরে। বললেন ভেজা গলায়, একটা কথা রাখবি আমার? বলো। এই বিয়েতে রাজি হবি তুই? ইকরার কাছে শুনেছি ওদের ফ্যামিলি ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। ভালো হলেই ভালো। মেয়েটা শুকনো কণ্ঠে বুলি ফুটিয়ে মুখ ফিরিয়ে আবার শিকলে কপাল ঠেকায়। আজমিনা বেগম নীরবতা পালন করেন, অতঃপর বলতে আরম্ভ করেন, তুই তো অনেক কিছু পেয়েছিস শিশির, কিন্তু ইকরা কিছু পায়নি এ জীবনে। সব সময় আমাদের কথা ভেবে এসেছে। ওর বয়সই বা কত বল? তোর থেকে 2 বছরের বড়। এতেই দেখ কত দায়িত্বের ভার ওর কাঁধে। যে ভারে নিজের জীবন নিয়েও দুদণ্ড ভাবে না ও। কতগুলো বিয়ের সম্বন্ধ এসেছে, সব ফিরিয়ে দিয়েছে। কেননা বিয়ে হলে ওকে চলে যেতে হবে আমাদের ছেড়ে। আমাদের দেখার জন্য কেউ থাকবে না। সিফাতের কথা কত ভাবেও, কিন্তু সারা জীবন কি এভাবে চলবে বল? এবার একটা সুযোগ এসেছে ওর জীবনটা গোছানোর। আবিদ ছেলেটা খারাপ নয়, যে ছেলে ওর জন্য সব ছাড়তে পারে সে ছেলে কি ওকে ছাড়বে নাকি কখনো? ওদের কোনো দাবি দাওয়াই নেই,
কেবল একটাই শর্ত, তোকে চায় ওরা। ভদ্রমহিলা থামলেন, শিশির আনমনে শুনছে, তবে মনোযোগ আছে মায়ের কথায়। তোকেও তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে। একেবারে যদি ঝামেলা চোখে যায় তাহলে খারাপ কিসে বল? আমি ঝামেলা হয়ে গেলাম মা? সেভাবে বলিনি আমি। এত ভালো একটা পরিবার থেকে সম্বন্ধ এসেছে, আমি ইকরার কথা ভেবে তোকে বলছি রাজি হয়ে যাই বিয়েতে। ইকরা তোর কথা ভেবে দ্বিমত করছে, তুই রাজি হয়ে গেলে ও বাধা দিতে পারবে না আর। আমি পড়তে চাই। পড়বি, আমি বলবো ওনাদের। বিয়ের পর পড়বি তুই। যারা নিজেদের এক ছেলেকে ঘর জামাই রাখতে দ্বিমত করেন না, তারা তোর পড়াশোনা নিয়েও দ্বিমত করবে না নিশ্চয়ই। একটার কথা একটু ভাব, ও আজ ফিরলে আমি যে করি হোক মানাবো ওকে। আগে তুই তোর সিদ্ধান্ত বল। শিশিরের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, চোখ বুঝে নেয় ও। উত্তর করতে গলায় বাঁধে, যেন শ্বাস রুখে আসে দলা পাকিয়ে। তবুও রুদ্ধ গলায় কথা ফোটায় রমণী। তোমরা যা করবে আমি তাতেই রাজি মা, আমার দ্বিমত নেই। ভদ্রমহিলা সহসা হাসতেন উজ্জ্বল হয়ে, বুক হালকা হলো তার। উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে বললেন, তাহলে আজ তোর আপু আসুক, আমি বলবো ওকে। তোরা দুই বোন দুই যা হবি, অবশেষে আমার মেয়েদের বিয়ে হবে। সিফাত শুনলে খুব খুশি হবে দেখবি। গদগদ হয়ে ঘর ছাড়লেন ভদ্রমহিলা। শেষের কেবলই মায়ের খুশিটুকু দেখল চোখ ভরে, নিঃশব্দে দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলল অগণিত। রৌদ্র সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, আর দেখা মেলেনি তার। ডিনার শেষ সকলের, সবার ধারণা বেপরোয়া ছেলে রাত বেড়েতে ফিরবে, যেমনটা করে সে। কিন্তু আজ সবার ধারণায় জল ঢেলে ঠিক রাত্রি 9টায় বাড়ি ফিরেছে রৌদ্র। কর্তারা ড্রয়িং রুমে বসেছিলেন, রৌদ্র পাত্তা দিল না, হাঁক ছেড়ে ডাকল, মম খেতে দাও কিছু, রুমে নিয়ে এসো, খিদে পেয়েছে ভীষণ। ড্রয়িং রুমে থেকেও রুবিনা কাপের সাড়া দিলেন না। রৌদ্র সিঁড়ি পেয়ে উঠতে গিয়ে থামলো, আবার ডেকে বলল, কি হলো মম, শুনছো? খাবার নিয়ে এসো। রুবিনা কাপের বেজায় চটেছেন, ছেলের বেপরোয়াগিরি তারও সহ্য হচ্ছে না আর। তিনি কত ভাবেন ওই ছেলের জন্য, অথচ ছেলে তাকে তোয়াক্কাই করে না। উল্টো দিকে একটা উটকো মেয়ের সামান্য একটা মেসেজ পেয়ে ছুটে এসেছে, এটা বড্ড আঘাত হেনেছে তার হৃদয়ে। রৌদ্র তো ওই মেয়েকে বউ বলে মানে না, নেশার ঘরে বিয়ে করে নেশা কেটে গেছে। বউ মানবে না বলে বিদেশে কাটালো দীর্ঘ 5 বছর। এখন আবার হঠাৎ করে ফিরে এসে কিসের এত টান জমলো বউর প্রতি? মায়ের আগে কিনা বউ? রাগে গজগজ করলেন রুবিনা কাপের। রৌদ্র উঠে যেতেই দৃঢ় পায়ে কিচেনে ঢুকলেন তিনি। করলা কেটে টুকরো করে রেখেছিলেন আগে থেকেই। 10-এর অধিক কাঁচামরিচ সহ টুকরো করলাগুলো ব্লেন্ডারে দিলেন রাগের মাথায়। শাহিনা কাবের বোতলে পানি ভরার জন্য কিচেনে ঢুকেছিলেন। রুবিনা কাবেরের এমন কাণ্ড দেখে হাঁক চকিয়ে বললেন, এ কি রুবিনা, এসব কি করছিস? এতগুলো মরিচ দিয়ে করলা ব্লেন্ড করে কি করবি এত রাতে? মিষ্টত্ব কমাবো একটু। এবারের বেপরোয়া ছেলে আজকাল বদলে যাচ্ছে, দেখি কতটা বদলেছে। করলা তো তার অপ্রিয়, এখন প্রিয় মানুষের হাতে ঝাল ঝাল তেতো করলার জুস খায় কিনা দেখি একটু। শাহিনা কাবির বুঝলেন না, নির্ভুতের ন্যায় বললেন, কিসব বলছিস? এই রাতে করলার জুস কে খাবে? রৌদ্র, পাগল হয়ে গেছিস? করলা খায় না ও, আর এত ঝাল দিয়েছিস, তুই জানিস না ও ঝাল খেতে পারে না? আরো কত কি জানতাম, সব জানা তো ভুল বেরোলো দেখছি। অনেক সহ্য করেছে ওর বেপরোয়া কেড়ে, নরম হতে হতে নিজের দাম কমিয়ে ফেলেছি। তোয়াক্কাই করে না ও আমাকে, আমি ওর তোয়াক্কা করব কেন? দেখি কার তোয়াক্কা করে ও। যার তোয়াক্কা করে তাকে দিয়ে ওকে শায়েস্তা করাবো আমি। তোর কথা আমি বুঝি না বাপু। রুবিনা কাবির প্রতি উত্তর করলেন না। ব্লেন্ড করে গ্লাস ভর্তি জুস ঢেলে বেরিয়ে আসলেন কিচেন থেকে। সোজা ওপরে উঠে মেঘার ঘরে ঢুকলেন। সাফা মেঘা ফোন ঘাটছে এলোমেলো হয়ে শুয়ে। রুবিনা কাবির মেঘাকে ডেকে ভনিতাহীন বললেন আদেশের সুরে, আই মে, এই জুসটা রোদ্রের ঘরে দিয়াই তো। বলবি তুই নিজে বানিয়েছিস, যে করেই হোক সবটা ওকে খাওয়াবি, তারপর ফাঁকা গ্লাস এনে দিবি আমার হাতে। মেঘা টালমাটাল হয়ে উঠে বসল, তৎক্ষণাৎ কিছু বুঝল না। রুবিনা কাবির এক কথা আবার বললেন। মেঘা নেমে প্রশংসযোগ দৃষ্টিতে তাকাতেই ওর হাতে গ্লাস ধরিয়ে দিয়ে কড়া কণ্ঠে বললেন, একটা কথাও বলবি না, যা বলছি তাই কর। যা, এটা রৌদ্রকে দিয়াই গিয়ে। সবটা যদি খাওয়াতে পারিস তাহলে রান্না শেখাবো তোকে। রান্না শিখতে চাস তো? কিন্তু মামুনি, আমি উনার ঘরে। রুবিনা কাবির কথা শেষ করতে দিলেন না ওকে।
ঠেলে ঠুলে এ ঘর থেকে বের করিয়ে রৌদ্রের ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন ওকে। মেঘা পুরো আহম্মক বনে রইল। আচমকা ভদ্রমহিলা এমন আচরণের মানে বুঝল না। ভেতরে নিশ্চিত ভাগ যে পরে বাঘের খাঁচায় যাবেও ওই লোকের অভ্যাস ভালো না। মেঘা থম মেরে কিংকর্তব্যমূর দাঁড়িয়ে রইল। রুবিনা কাবির চোখ পাকাতে ধরফর করে ঘরে ঢুকলো আবার। সেখান থেকে সরে আসলেন ভদ্রমহিলা। ঘরে রৌদ্র নেই, ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। দীর্ঘ হাফ ছাড়ে মেঘা। এখনও এই জুসটা রেখে কেটে পড়বে এখান থেকে, তাই করার জন্য উদ্যত হলো। বেডসাইড টেবিলের পাশে জুসের গ্লাস রেখে পিছু ফেরা মাত্রই থমকে দাঁড়ালো। পিট পিট করে ঘাড় ঘোরালো বাঁ দিকে। বিছানার ওপর রৌদ্রের ফোন। ধক করে ওঠে একবংশী। বেপরোয়া লোকটাকে নিয়ে করা আজগবি ধারণাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কি আছে ওই লোকের ফোনে? কে আছে বিদেশে? কে আছে? সেদিন ভিডিও কলে কিছুই দেখেনি মেঘা, কিন্তু ওই দিন ওই বাচ্চাটাকে দেখেছিল যে। সে কে? কে ফোন করে রৌদ্রকে? রৌদ্র একদিন মুখ ফসকে বলেছিল ও বাচ্চা সামলানো শিখেছে বাচ্চা জন্ম দিয়ে। তাহলে ওই বাচ্চাটা কি? এইসব ধারণা বারংবার করে খায় রমণীকে। আজ সুযোগ পেয়েছে ও। রৌদ্রের ফোন চেক করলেই সব জানা যাবে। মেঘা ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে তাকায়। হাত কাঁপে। কম্পিত হাত বাড়িয়ে বিছানার ওপর থেকে ফোনটা তুলে নেয় হাতে। আজও দেখিয়ে ছাড়বে এই লোকের ফোন। পাসওয়ার্ড তো জানা। থেমে থেমে চেরোচানায় সেই পাসওয়ার্ডটা টাইপ করলো রমণী। লক খুলে ফোন ওপেন হলো সহসা। বোধহয় 1 সেকেন্ডও দেরি হলো না। ফোনের হোম স্ক্রিনে ওয়ালপেপারের দিকে নজর পড়া মাত্রই চমকে উঠল একবংশীর মস্তিষ্ক। পুরো পৃথিবী যেন কেঁপে উঠল তার নিকট। হাঁটু গড়িয়ে আসত। সমস্ত শক্তি খুইয়ে ধপ করে বিছানায় বসে পড়ল সে। থমকে রইল পুরো স্তব্ধ হয়ে। আঁখে কোটর ভরে উঠল অবাধ্য নোনা চলে। অবিশ্বাস্য লাগলো সবটা। চোখ নিভিয়ে আবারও তাকালো। না, মিথ্যে নয়। ওয়ালপেপারে ভাসছে চিরচেনা একখানা মুখ। তার নিজের মুখ। ঘুমন্ত একবংশীর নির্ভেজাল মুখশ্রী। একখানা পুরুষালী হাত দেখা যাচ্ছে কপালের পাশে। বোধহয় আলগোছের রমণীর কপালের ধারে আছড়ে পড়া কুন্তল গাছে সরিয়ে দেওয়ার জন্য উদ্যত করেছে হাতখানা। মেঘার হৃদস্পন্দন থেমে যায় এক মুহূর্ত। এই ছবিটা এই লোকের ফোনের ওয়ালপেপারে কেন? এটা তো মেঘার ঘুমন্ত অবস্থার ছবি। কবে তোলা হলো এটা? আর এই ফোনের ওয়ালপেপারে ভাসছে কেন? মেঘা শুকনো ঢুক গেলে সর্বাঙ্গে কাঁপন বাড়ে। শিরশির করে হাত পায়ের তালো। এসি চলছে, তবুও উষ্ণ তরলের ঢেউ গড়াচ্ছে শির দ্বারা বেয়ে। ঠোঁট ভিজিয়ে দুদিকে মাথা ঝাঁকায় রমণী। চোখ বুজে দীর্ঘ শ্বাস টেনে তড়িঘড়ি করে কল লিস্ট ওপেন করে। ওপরে যতগুলো নাম্বার ভেসে ওঠা সব আননোন নাম্বার। ভিন্ন কোডে বিদেশি নাম্বার। সেভ নেই একটাও। স্ক্রল করে নিচে নামে মেঘা। কেবল একটা সেভ নাম্বার চোখে পড়ল। মাই প্রপার্টি দিয়ে সেভ করা একটা নাম্বার। মেঘাকে খুঁটিয়ে দেখতে হলো না। সেভ নাম্বারটার পাশে তার 11 ডিজিটের নাম্বারটা চকচক করছে। আবারও যেন ধাক্কা খেল রমণী। স্তব্ধ হলো দ্বিতীয়বার। রৌদ্র ওকে এমপি ডাকে মাঝে মাঝে। মেঘা কখনো ভেবে দেখেনি এটার অর্থ কি হতে পারে। ভেবে দেখার আগেই আজ উত্তর পেয়ে গেল। এমপি মানে মাই প্রপার্টি, অর্থাৎ মেঘা ওই বেপরোয়া লোকটার প্রপার্টি। ভেবেই নাক টেনে মুখ বাঁকায় রমণী। অভিমানে মনকে সংযত করে। ও কারোর প্রপার্টি নয়। দ্বিতীয় কোনো সেভ নাম্বার পাওয়া গেল না ফোনে। আর না কোনো নাম্বার বাচ্চার ছবি দিয়ে সেভ করা হয়েছে। কিন্তু মেঘা তো সেদিন দেখেছিল, স্পষ্ট মনে আছে। ও ভুল দেখতেই পারে না। কল লিস্ট থেকে বেরিয়ে গ্যালারি ওপেন করলো মেঘা। কোনো ছবিতে ট্যাপ করার আগেই বেপরোয়া লোকটার গুরুভার কণ্ঠ কানে বিঁধল ঝুঙ্কার তুলে। হেই এমপি, হোয়াট আর ইউ ডুইং? ছলকায় একবংশী ধরফর করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রৌদ্রের ফোনটা পেছনে লুকিয়ে আলগোছে বালিশের নিচে আড়াল করে। পাপড়ি ভিজেছে কার্নিশে নোনা চলে। মেঘা ঝট করে তাকালো। রৌদ্রের খোলামেলা ভেজা ভেজা শরীর দেখে ভ্যাপাচাকা খেয়ে আবারও ঝট করে দৃষ্টি নামিয়ে নিল। পদযুগলের বৃদ্ধাঙ্গুলের নখ খুঁটল মেঝেতে। চোখ খিচে দুহাতে ওড়নার কোনা খাঁচে ধরল একবংশী। ধরফর অনুভূতি জোরালো হলো অধিক মাত্রায়। রমণীর দৃষ্টি চুরিয়ে গা বাঁচায়। তীর তীর করে কেঁপে উচ্চারণ করে ধরা গলায়, কিছু না, জুস এনেছিলাম আপনার জন্য, খেয়ে নিন। রৌদ্র বেশ অবাকই হলো। ঘাড় উঁচিয়ে ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলল, ও আনবিলিভেবল, তুমি আমার জন্য জুস দিতে এসেছো?
ইন্টারেস্টিং। ব্যাপার কি বলো তো? অদ্ভুত লাগছে তোমায়। জোশ দিতে এসেছো নাকি বাহানা খোঁজে নিজেকে দিতে এসেছো? মেঘা মুখ বিকৃত করলো তাৎক্ষণিক, না তাকিয়ে রেগে বলল, বাজে কথা বলবেন না, খেয়ে দিয়ে গ্লাস খালি করুন। রৌদ্র ওকে পাশ কাটিয়ে বসলো খাটের পাশে। বিছানার মাঝামাঝি ফোন নেই, সেটা নজর কাড়ল। বালিশের নিচে ফোন গেল কি করে? উত্তর খুঁজে নেওয়া মাত্রই ঠোঁট কামড়ে হাসে রৌদ্র। মেঘা ওকে সন্দেহ করছে, বুঝতে বাকি নেই। হাফ ছাড়ল বুক চিরে। গ্লাসটা হাতে তুলে নাক সিটকে পরক করলো। জানতে চাইল, এটা কিসের জুস? জানি না, খেয়ে নিন। খিদে পেয়েছে, জুসে পেট ভরবে না। মামনি খাবার নিয়ে আসবে একটু পর, এটা খেয়ে আমাকে উদ্ধার করুন আগে। রৌদ্র দুদিকে মাথা নাড়ায়। মেঘা এখনো চোখ নামিয়ে রেখেছে। তাকালে চরম বিপদ। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে। এই পর্যায়ে ওকে দেখে মনে হলো একটু ছুঁয়ে দিলেই মিলিয়ে যাবে যেন। চোখ নামিয়ে গ্লাসে চুমুক বসায় রৌদ্র। একটুখানি তরল ঠোঁট ছাপিয়ে জিভ স্পর্শ করা মাত্রই চোখ মুখ বিকৃত করে ছিটকে মুখ সরিয়ে নেয়। ওয়াক করে মুখের থুতু ফেলে। গ্লাস রেখে শটান দাঁড়িয়ে যায়। হা করে শ্বাস টানার চেষ্টা করে। কি তেতো এটা! ঝালের পরিমাণ অত্যাধিক। তেতোর সাথে মুখ কুচকে আসে, গলিয়ে আসে গা। রৌদ্র রেগে মেগে থমকায়। হোয়াট রাবিশ! ওয়াক! ইডিয়েট! এটা কিসের জুস নিয়ে এসেছিস তুই? মেঘা বুঝলো না, চোখ তুললো এবার। উল্টে নিজেই জানতে চাইল, কিসের জুস? থাপ্পড় খাবি? কি এনেছে সেটা? জুস, খেয়ে নিন। ছে, এটা জুস? ইডিয়েট! বাড়ির সমস্ত ঝাল মিশিয়ে এনেছে সেটাতে। করলা! হোয়াট দ্য ফাক! করলার জুস খাওয়াতে এনেছে সময়? এই পর্যন্ত ছিল আসবো ফিরে আবারও উপন্যাসের 37 নম্বর পর্ব। আসবো ফিরে আবারও লেখনীতে সুরভি আক্তার, পর্ব সংখ্যা 38। মেঘা কপালে বিস্তর ভাঁজ ফেলে চোখ শুরু করে তাকায়। একবার রৌদ্রের দিকে তো আরেকবার জুসের গ্লাসটার দিকে। না বুঝে নির্বুধের ন্যায় অস্পষ্ট স্বরে বলে, করলার জুস? জানিস না সিলি গার্ল, মুখের টেস্টে বিক্রি দিলি আমার। ইয়াক, কি বাজে ঝাল! কি বলছেন? করলার জুস কেন হতে যাবে? মামনি তো নিজে আমাকে এটা আপনাকে দিতে বললো। উনি আপনাকে করলার জুস খাওয়াবে কেন? চুপচাপ খেয়ে নিন তো, গ্লাস ফাঁকা করুন। রৌদ্র রেখে যায়। হোয়াট ননসেন্স! মম দিয়েছে এটা? ইডিয়েট! মজা পেয়েছিস? আমি ঝাল খেতে পারি না, মম ভালো করেই জানে। আর এই করলা, ছি! মেঘাও দাঁত কিরমিরিয়ে পূর্ণ চোখে তাকিয়ে বলল গমগমে স্বরে, তো পারেন না তো আমি কি করব? আমি খেতে বলেছি, আপনি খাবেন, ব্যাস। তাড়াতাড়ি ফিনিশ করুন, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমাবো গিয়ে। ফাঁকা গ্লাস নিয়ে বেরোবো ঘর থেকে। ফাঁকা গ্লাস চাইলে আজ আর বেরোতে হবে না, থেকে যা। এই যে বিছানা, বাম পাশে উঠে শুয়ে পড়। মেঘা বিরক্তি নিয়ে চোখ কুচকাল, জিদ্দি খেয়ে পড়ল, রাইনুমুখ, সবসময় বাজে কথা বলবেন না, খেয়ে নিন না, মামনি খেতে বলেছে আপনাকে। রৌদ্র চোখ শুরু করে পরক করে একবংশীকে। মেঘার চোখ নিভিয়ে আসছে, ঘুমানোর সময় হয়ে এসেছে ওর। বুকের কাছে দুহাত আড়াআড়ি ভাঁজ করে মেঝের দিকে চিবুক নামিয়েছে রমণী। রৌদ্রের এমন উদ্দাম শরীর দেখতে অনাগ্রহী সে। পরনে কালো টপস আর খয়েরি স্কার্ট, ওড়না পেঁচিয়েছে গলায়। রৌদ্রের সেদিনের ধমক আর থাপ্পড়ের পর থেকে ওড়না গায়ে জড়াতে ভোলে না মেয়েটা। রৌদ্র আনমনে মুচকি হাসলো। মেঘা প্রথমবার জ্যাদ ধরে কিছু একটা করতে বলছে ওকে। নিজে থেকে উবে এসেছে ওর ঘরে। তেতো সাথী সই, তবুও মেয়েটার মন রক্ষা করলে মন্দ কিসে? রৌদ্র আর ভাবলো না, গ্লাসটা হাতে তুলে নিয়ে মুখ সিটকে তাকালো। কেমন গা গুলিয়ে আসছে দেখেই। বড্ড তেতো আর ঝাল, ও তো ঝাল খেতে পারে না। শেষবার মেঘাকে দেখে বলল, আমি যদি এটা খাই তাহলে তুই খুশি হবি? মেঘা বেঘরে দাঁত কেলিয়ে বলে, ভীষণ, খেয়ে নিন না তাড়াতাড়ি। রৌদ্র ওর দিকে দৃষ্টি রোপণ করে, ঘৃণা ছুঁড়ে ফেলে অদূরে। এক মুহূর্ত বিলম্ব না করে এক নিঃশ্বাসে এক চুমুকেই ঢকঢক করে খালি করে পুরো গ্লাস। সবটা গলাধকরণ হলেও শেষের ঢুক যেন আটকালো গলায়। গলা পিছলে নিচে নামতে চাইল না আর। কোনো রকমে শ্বাস খেয়ে জোরপূর্বক গিলল সেটুকু। অতিরিক্ত ঝালে মস্তিষ্ক শুদ্ধ দপদপ করে জ্বলে উঠল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায়। সহসা হা করে মুখ কুঁচকে নিল রৌদ্র। ঝুলে আসলো শক্ত চোয়াল, পুরো মুখ সহ গলাটা তেতো সাথের চোটে রিরি করে উঠল। উল্টে আসলো ভেতর থেকে, তামাটে হয়ে আসলো পুরো চেহারা। গ্লাস রেখে পিছিয়ে যায় রৌদ্র। ভেতর থেকে উগলে বেরিয়ে আসতে চায় সবটা।
চোখ মুখ উল্টে বুকে হাত রেখে শ্বাস টানে। তেতো স্বাদটা অতিরিক্ত প্রভাব না ফেললেও ঝালটা বেশ জোরসে লেগেছে। হাঁসফাঁস করলো সে। ঝালে মস্তিষ্ক দিক দিশা খুইয়ে সম্পূর্ণ চিত্ত ছটফট করে উঠল। তিক্ত স্বরে ধমকে উচ্চারণ করলো বেখেয়ালে, ইডিয়েট, পানি নিয়ে আয়। মেঘা অবাক, চোখ উঁচিয়ে হতভম্ব হয়ে দেখলো এ বেলায় সত্যি করলা আর কাঁচামরিচের জুস ছিল ওটা। সে তো এখনো সন্দিহান, রুবিনা কাবেরী কেন এসব খাওয়াতে যাবেন তার ছেলেকে। মেঘা রৌদ্রের নাটক ভেবে পাত্তা দিল না। ওড়না উড়িয়ে গা ছাড়া ভাবে এক কদম এগিয়ে ফাঁকা গ্লাসটা হাতে নিল। চলে আসতে চাইল, খপ করে টেনে ধরল রুদ্র। চোখ মুখ লালচে হয়ে উঠেছে ওর, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। কপালের পাশে শিরা উপশিরা ফুলে ফেপে দৃশ্যমান। কোথায় যাচ্ছিস? পানি চাইছি না, নিয়ে আয় প্লিজ। আমি ঝাল খেতে পারি না, ঝাল লেগেছে খুব। মেঘা এবার নিছক চিন্তা দূরে সরালো। লোকটার ব্যাগতিক অবস্থা বুঝে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এমন করছেন কেন? সত্যি এটা করলার জুস ছিল? উফ ইডিয়েট, মিথ্যে বলবো কেন তোকে? হাত ছেড়ে পিছিয়ে খাটে বসেছে রৌদ্র, ঘামছে দরদর করে। উন্মুক্ত শরীর কেমন ঠিকরে লাল হয়ে উঠেছে। মেঘা ভয় পেল। তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে জগ সহ গ্লাস নিয়ে এসে বাড়িয়ে দিল রৌদ্রের দিকে। পরপর কয়েক গ্লাস পানি ঢক ঢক করে খেল রৌদ্র। তেতো ভাবটা কমে আসলেও ঝালের তীব্রতা বিন্দুমাত্র কমল না। মুখ জ্বলছে ভীষণ, চোখ রক্তিম হয়ে উঠেছে। পানির দেখা মিলল কার্নিশে। ওষ্ঠদ্বয় ফাঁক করে এলোমেলো শ্বাস ফেলছে হাঁসফাঁস করে। একটু শান্ত হতেই মেঘা ভীত নয়নে তাকিয়ে বলল, ঠিক আছেন? ঝাল কমলো? রৌদ্রের প্রতিউত্তর না পেয়ে থেমে আবারও বলল, আমি সত্যিই জানতাম না এটা করলার জুস ছিল। মামুনি তো বললো এটা আপনাকে খাওয়াতে। আমার দোষ নেই, বিশ্বাস করুন। এত ঝাল খেতে গেলেন কেন আপনি? রৌদ্র এক অস্থির দৃষ্টিতে চেয়ে ফুসফুস করে অস্থিরতা সংবরণের চেষ্টা করছে। মেঘা ওকে স্থির দেখে আর খাটল না, সোজা হয়ে দাঁড়িয়ে বলল নিচু স্বরে, আপনি বসুন, আমি মামুনিকে গিয়ে বলছি। খেতে পেয়েছে তো, খাবার নিয়ে আসবে মামুনি। মেঘা সরে দাঁড়ানোর আগে রৌদ্র ঝটকা মেরে উঠে দাঁড়ালো। এতক্ষণ নিজেকে ধাতস্থ করতে পারলেও আর পারল না। এক মুহূর্তের ব্যবধানে এক বংশীর অনুচ্ছ দেহকানা একটানে আছড়ে ফেলল নিজের প্রশস্ত বুকের মাঝ বরাবর। মেঘা ভরকায়, চোখ তুলে তাকিয়ে নিজেকে সামনে নেওয়ার আগে ঘটে যায় আরেক বিপর্যয়, যাতে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে জমে যায় রমণী। আকস্মিকই আলতো করে রমণীর উষ্ঠে ধরে আপন খর করে উষ্ঠযুগল চেপে ধরে রৌদ্র। চোখ গুলগুল করে ফেলে মেঘা। আজ খুব কাছ থেকে অনুভব করছে রৌদ্রকে। লোকটা চোখ বুঝে নিয়েছে। মেঘা পাথরের ন্যায় জমে যায় আলতো স্পর্শেই। পরক্ষণে রৌদ্রের কর্তৃত্ব বাড়ে। বেসামাল হয়ে উষ্ঠাধরের অতলে তলাতে গেলে ছটফট করে ওঠে একবংশী। দুহাতে ঠেলে ধরে রৌদ্রকে। এতেও কাজ হয় না। গড়িয়ে আসে মেয়েটা। রৌদ্র ওর কোমর চেপে ধরেছে এক হাতে, অন্য হাতে মেঘার হাত দুখানা আটকে নিয়ে চেপে ধরল নিজের বুকের নিকট। উত্তাপের ন্যায় আধিপত্য জোরালো করল। প্রথম দিকের সামান্য পরশটুকুর গভীরতা বাড়ল আপনা আপনি। খেই হারিয়েছে যুবক। মেয়েটার কোমর জড়িয়ে নেওয়া বাঁধন শক্ত থেকে শক্ততর হলো নিমিষেই। প্রথম পরশেই একবংশীর উষ্ঠাধরের মিঠে নির্যাস শুষে নিতে মরিয়া হয়ে উঠল সে। ঝালের তোপে নাজেহাল। এই অবস্থা সামলাতে গিয়ে আরো নাজেহাল হয়ে পড়ল। হাত ছেড়ে চেপে ধরল রমণীর কাঁধের কাছটায়। আরো বেশি আঁকড়ে নিতে চাইল নিজের অন্তরালে। মেঘার শ্বাস কমে আসে, ছাড় পায় না মেয়েটা। এক পর্যায়ে সহ্য করতে না পেরে সুপ্ত অনুভূতির বিশালতায় আপনা আপনি আখিদয়ের দীঘল পাপড়ি নিভিয়ে নেয়। তার চোখের কিনারে উকি দিয়েছে চিকচিকে জলকণা। অখিলতা কয়েকবার কুঁচকে আসছে, তো এক একবার অনুভূতির জোয়ারে শিথিল হচ্ছে। এ যেন হৃদয় ধরফর করছে, আবার এ যেন দম বন্ধ হয়ে আসছে। প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ পেল সে। পুরুষটা হালাল হলেও এটা ছিল অপ্রত্যাশিত। রমণীর সর্বশক্তি খুইয়ে আসে, গড়িয়ে যায় পুরো কোমলাঙ্গ। নিথর হয়ে পড়ে সে। রৌদ্র আপন শক্তিতে রমণীর কোমর জড়িয়ে না রাখলে এক্ষুনি মেঝেতে লুটিয়ে পড়তো একবংশী। হাত পায়ে কাটা দিয়েছে। অনুভূতির মাপদণ্ডে হৃদস্পন্দন বাড়ার কথা হলেও থেমে গেছে এই বেলায়। রৌদ্রকে রুখতে নারাজ তার শক্তি। নিজের সাথেই বেইমানি করলো ওর হাত দুটো। কিছুতেই এক ধাক্কায় লোকটাকে দূরে সরাতে পারল না।
অথচ খাঞ্চে ধরে আঁকড়ে নিল আরো বেশি। এতেই সায় পেল লোকটা, কর্তৃত্ব বেড়েই চলল। সময় পেরোলো মিনিট কয়েক। রমণীর সর্বাঙ্গ রক্তিম হয়ে ওঠে। টুকটুকে ফর্সা চেহারা ধারণ করে রক্তবর্ণ। শ্বাস নেই বুকে। একটুখানি শ্বাসের জন্য হাঁসফাঁস করে এবার চোখ খুলে তড়াক করে। রৌদ্র তখনও মত্ত। এ দুনিয়ায় তার বিচরণ নেই। তার বিচরণ রমণীর তুলতুলে গোলাপবর্ণ অধরের অন্তরে। মেঘা ছটফট করে পুনরায় শক্তি জুগিয়ে ছোটাছুটি করে দুহাত। বিঘ্নিত হয় রৌদ্রের কর্মকাণ্ড। গাঢ় ভাঁজ ফেলে চোখ মেলে সে। মেঘার অরুণয় সূচক ভেজা ভেজা চোখ দেখে ধক করে ওঠে। সম্ভিত ফিরতে দ্রুত মেঘার ওষ্ঠাধর ছাড়ে সে। ইঞ্চি কয়েক দূরত্ব বাড়ায়। ছাড় পেতে চিবুক নামিয়ে বুক ফুলিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগলো মেঘা। আর একটু হলেই দম ফুরিয়ে আসছিল, মরে যাচ্ছিল যেন। কতটুকু কি অনুভব করলো কে জানে। বুক কাঁপছে তার, হৃৎপিণ্ড ওঠানামা করছে তীব্র গতিতে। রৌদ্রের উদাম বুকের কাছটায় নখ চেপে চোখ বুঝে দীর্ঘ কয়েক দম টানল। ততক্ষণ সরু চোখে রৌদ্র পরখ করলে ওকে। নিজেও ডুবেছিল মায়া চালে। হঠাৎ করে কি করে বসলো নিজেও বুঝে উঠতে পারেনি। হয়ে গেছে হুট করে। এবার তো এই ইডিয়েট খেপে যাবে। কি বলবে সামলাবে রৌদ্র? ওর সুঢল কাঁধ ছাড়ল সে। কোমরের বাঁধন আলগা করল। মেঘা এখনো হাঁসফাঁস করছে, সর্বাঙ্গ কাঁপছে তীর তীর করে। রৌদ্র বেশ অনুভব করছে তার আপন নারীর উন্মাতালে ছন্দের কম্পন। চোখে এখনো ঘোর, উষ্ণ আবেশে নিমজ্জিত। সামলালো নিজেকে। মেঘার দম টানার মাঝেই বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বলল, সরি সুইটহার্ট, ঝাল একটু বেশি ছিল। মিষ্টি কিছু প্রয়োজন ছিল ঝাল কমানোর জন্য। ব্যাস, সম্বিত ফিরে পায় রমণী নিজেও। ঝট করে চোখ তুললেই দুজোড়া ঘনীভূত দৃষ্টির মিলন ঘটে। ছলকে ওঠে রমণী। চোখ বৃহৎ করে এক ধাক্কা দেয় সজোরে। পিছিয়ে যায় রৌদ্র। মেঘা আরো কয়েক কদম ছিটকে পিছিয়ে চিৎকার করে ওঠে, ইউ রাইনো, এটা কি করলেন আপনি? কিস, ফার্স্ট কিস। নাইস টেস্ট, বাট ব্যাট। লোকে ভুল বলে, বরং কম বলে। নিচের অধরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করে ফিচেল হাসে রৌদ্র। কিরমির করে মেঘা জিভে ঠোঁট ভিজিয়ে ঢুক গেলা মাত্রই অদ্ভুত তিক্ত সাথে মুখ বিকৃত হয়ে আসে। ওষ্ঠ ভেঙে উল্টে ফেলে। হাত উঠে যায় অধরের ওপর। কেমন তিতকুটে ঝাল স্বাদ পেল জিভে। গা গুলিয়ে আসলো মেঘার। তিক্ততা গলায় নামা মাত্রই শরীর খেচে ওয়াক করে উঠল। ছি, কি তেতো! কোথায় তেতো? মিষ্টি তো আছে। তিক্ত ঝাল অ্যান্ড লাস্ট সুইট, কম্বিনেশনটা জোস ছিল। বাট লাস্টের মিঠে স্বাদটা একটু বেশি সুইট ছিল। আর একটু টেস্ট করে দেখি। যেন আবদার করলো। ভ্যাট ভ্যাট করে তাকালো মেঘা। পরক্ষণে কটমট করলো। চোখ মুখ পাকিয়ে ছাই ছাই করে উঠল, অসভ্য নির্লজ্জ বেহায়া ইরিটেটিং ম্যান! নিজের সীমানা সারাচ্ছেন আপনি। ওষ্ঠপুটে দাঁত চেপে হাসে রৌদ্র। এক কদম বাড়িয়ে ফিচের কণ্ঠে বললে, আমার সীমা আমাকে শেখাতে আসিস না জান পাখি। আমি আমার সীমার মাঝে পা বাড়াইনি এখনো। অতিক্রম করা তো অনেক দূর। তোর মাঝে থেকেই আমার সীমান্ত বহুদূর বিস্তৃত। সারা জীবন সেই সীমান্ত ছাড়ানোর চেষ্টা করলেও হদিশ মিলবে না। মেঘা ফুঁস করে ওঠে। ধীরে ধীরে দরজা বরাবর পেছায়। লোকটার উদ্দেশ্যেও ভালো নয়। এগোচ্ছে আবার। জড়িয়ে যায় মেঘা। ঘন ঘন ঢুক গেলে। রাগ স্পষ্ট চেহারায়, ভেতরে ভয় জড়তা। লোকটার চাহনিও কেমন এলোমেলো ঘোলাটে। কোন কুক্ষণে যে মেঘা এই ঘরে আসতে গেল আর জীবনেও আসবে না। ওকে ভরকি দিয়ে শব্দ করে গা দুলিয়ে হাসি রৌদ্র। আজ মদ খায়নি। মেঘাকে কন্ট্রোলে নিতে বাহানা দেখিয়ে হাসি থামিয়ে বলে কেমন মাতাল সরে, ও সানি, সরি, আই এম ড্রাঙ্ক। মদ খেয়েছি তো, তাই কিছু মাথায় নেই। কি করলাম একটু আগে? ও হ্যাঁ, চুমু খেলাম। মদ খেয়ে এসে ভুল করে চুমু খেয়েছি তোকে। তবে তুই আমার বউ, এটুকুনির অধিকার রাখি আমি। বউকে চুমু খেলে ভুল কিছু হয় না। ভুল করে আরো সঠিক কিছু করে ফেলার আগেই এখান থেকে যা, নয়তো সঠিক কিছু করে ফেলবো এক্ষুনি। মেঘার কান মাথা রিরি করে ওঠে। পুরো শরীর ঝিঝি ধরার ন্যায় ঝমঝমিয়ে ওঠে। লোকটা খুব বাজে। আসলে এই ঠোঁটকাটা নির্লজ্জ। আর জীবনেও ও এই লোকের সামনে আসতে পারবে না। পিছু ফিরে পা উদ্যত করে কিরমিরিয়ে চেঁচায় রমণী, আ রাইনু মুখ, আপনাকে ছাড়বো না আমি। সে দৌড়ে বেরিয়ে যেতে আবারও শব্দ করে হাসল রৌদ্র। চোখ নামিয়ে মেঝেতে রাখল। তর্জনী দিয়ে অধরের ওপর আলতো করে আঙুল বুলিয়ে আনমনে হাসতো একাধিকবার।
এবার নীরব মৃদুমন্দ হাসি। অতৃপ্ত সে আজ কিছুটা তৃপ্ত। হুট করে ঘটানো নিজের কর্মকাণ্ডের উপর প্রসন্ন। এভাবে হুটহাট অযাচিত কিছুর মাধ্যমে প্রশান্তি পেলে মন্দ হবে না। আজ অফিসের কাজের ফাঁকে লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে বসেছে ইকরা। মুখোমুখি আবেদ। মেয়েটা একটিও ইতস্ত নয়, বরং রেগে আছে মনে হচ্ছে। আবেদ শুকনো ঢুক কিল। এই মেয়ের মতিগতি বোঝা যায় না। গত কদিনে চোখ তুলেও তাকায়নি ওর দিকে। কতবার পথ রোধ করে কথা বলার চেষ্টা করেছে আবেদ, এড়িয়ে গেছে ইকরা। মুখ গম্ভীর সেদিন থেকেই। কি হলো, কি সিদ্ধান্ত নিল কে জানে। আজ এই মেয়ে নিজে আবেদকে ডেকেছে। মিনিট পাঁচেক ধরে এভাবেই মুখে কুলু পেটে চুপচাপ বসে আছে দুজনায়। ইকরা চোখ তুলে তাকায়নি এখনো। এতে আবিদের সুবিধার কমতি নেই। সে বরং চোখ ভরে নিষ্পলক দেখতে পাচ্ছে এই গুরুগম্ভীর রমণীকে। বড্ড মায়া দিয়ে বানানো হয়েছে এই নারীকে, নতবা এতটা আকর্ষণ থাকতে পারে কিভাবে। হঠাৎই চোখ তুলল ইকরা। অমনি চোখোচোখি হলো দুজনের। তরিতে থতমত খেল লোকটা। চোখ নামিয়ে নিল সহসা। রমণী পুরো কণ্ঠে জানতে চাইল সোজাসুজি, কি দেখছিলেন? আপনাকে। আমাকে এভাবে দেখার মতো কিছু নেই। হুম, অনেক কিছু আছে যা আপনার কল্পনাতেও নেই। আমার চোখ অনেক কিছুই দেখে আপনার মাঝে। যেমন? আপনার এই মায়া ভরা মুখটাই ধরুন, সেটা মারাত্মক। ইকরা পাশ ফিরে চায়, আসল কথায় আসে। আপনাদের তো নিজস্ব বিজনেস আছে, এখানে চাকরি করার মানে কি? মানে নেই, স্বার্থ আছে, যেটা আপনার সাথে জড়িত, নিহিত আপনার মাঝে। কবে থেকে চেনেন আমায়? বছর দুয়েক। ইকরা অবাক হলো, দৃষ্টি পুরো করে বলল, দেখেছেন কোথায়? রাস্তায়। কখন, কিভাবে? সন্ধ্যায়। রাস্তা পার হচ্ছিলেন বোধহয়। মনে করুন আজ থেকে 1 বছর 9 মাস 13 দিন আগে কোনো এক গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। সৌভাগ্যবশত সেই গাড়ির মালিক আমি ছিলাম। ইকরা মনে করে আসলেই মনে পড়ে যায়, একদিন তাড়াহুড়ায় রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির মুখোমুখি পড়েছিল। সময় সংকুলনে গুরুত্ব দিতে পারেনি সেদিন। মনে পড়তেই তৎক্ষণাৎ বলে, সৌভাগ্যবশত বলছেন এটাকে? সৌভাগ্য নয় কি, আপনাকে দেখেছি তো সেভাবেই। ভাগ্যের ধাক্কা খেয়েছিলেন, আর আমি খেয়েছিলাম প্রেমের ধাক্কা। বিশ্বাস করুন, এক ধাক্কায় প্রেমে পড়ে গিয়েছিলাম আপনার। ইন্টারেস্টিং না? হাস্যকর। সে যাই হোক, আমার বলতে দ্বিধা নেই। আই লাভ ইউ ইকরা। আমি সেদিন হতে ভালোবাসি আপনাকে। কখনো সেভাবে প্রকাশের সুযোগ পাইনি। যখন আপনাদের বিষয়ে জানলাম, তখন বাধা পড়ে গেছে সব অনুভূতি। ফেরানো বড্ড দায় হয়ে পড়েছে। আর ছাড়তে পারবো না আপনাকে। আমাকে ধরতে গিয়ে পরিবার ছাড়বেন? এতটা সোজা? একেবারে তো পরিবার ছাড়ছি না। আচ্ছা বলুন তো, একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যায়, তখন কি সে তার পরিবার পুরোপুরি ছেড়ে দেয়? আমিও তো ছাড়বো না। উল্টোটাই হোক আমাদের ক্ষেত্রে। এবার না হয় একজন পুরুষ পরিবার ছাড়লো। আপনাদের বাড়িতে জায়গা হবে না আমার? মাসে 25 দিন আপনার সাথে থাকবো। সপ্তাহে একবার করে না হয় বাপের বাড়িতে যাব। না মানে রাত্রি যাপন করার জন্য। সেদিন কিন্তু আমার ছুটি চাই। আনমনে হাসি হাসি ইকরার। বেশ মজার লাগলো শেষের কথাটা। ঠোঁটের কোণে ভিড় জমায় হাসিটুকু। নিমিষেই তা মুছে ফেলে। লোকটা রসিক বটে। আবেদ বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ওর হাসিটুকু। অবাক স্বরে বলল, ইকরা, আপনি হাসছেন? না। কি সিদ্ধান্ত নিলেন? আমার সিদ্ধান্তের নিশ্চয়তা নেই আবেদ। আমি চাই না কোনো মায়ের কোল খালি হোক। আমার জীবনটা কেমন হবে না হবে সেটা আমি অনেক আগেই গুছিয়ে রেখেছি। নতুন করে গুছাই চলুন, সাহায্য করব আপনাকে। আপনি বললেই সব হবে। প্লিজ ফেরাবেন না আমায়। ভীষণ অনুনয় মাখা কণ্ঠ। ইকরা পুরো চোখে তাকায় লোকটার চোখের দিকে। কাল আজমিরা বেগম ওকে কসম দিলেন, যার বিপরীতে যেন এই বিয়েটা করেও শিশিরও নাকি রাজি। ইকরা কথা বলেছে ওর সাথে, রাগারাগিও করেছে। শিশির কিচ্ছুটি বলেনি। ওর এই বিয়েতে আপত্তি নেই। আজমিরা বেগম ওকে বুঝিয়েছেন। তাই ইকরার বুঝতে বাকি নেই, ওর জন্য ওর বোনটা নিজের জীবন বলি দেবে। আচ্ছা, আপনার ভাই কেমন? তাকে তো জানা নেই। ভরকায় আবেদ, পাল্টা শুধয়। কেন? আপনার মা তো শর্ত দিয়েছেন, শিশিরকে তিনি নিজের ঘরে রাখতে চান, তবেই তিনি এই বিয়েতে রাজি হবেন। আমি কি ধরে নিব আপনি এই বিয়েতে রাজি? আপনি রাজি হলে আর কারোর পরোয়া নেই আমার। শিশিরকে জড়াতে হবে না, কেবল আমাদের বিয়েটাই হবে। কিন্তু আপনার মা? তাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ইকরা একটু ভাবুক ভঙ্গিতে
মুখ মলিন করল। আবিদ থেমে ডাকল, ইকরা। হুম। চকিতে উত্তর। লোকটা সন্ধিহান হয়ে জানতে চায়, তার মানে আমাদের বিয়েটা হচ্ছে? বউ হচ্ছেন আপনি আমার? প্রশ্ন শুনে চোখ নামায় মেয়েটা। একটু লাজুক আভার দেখা মেলে মুখশ্রী জোরে। এতেই বুক ভরে যায় আবিদের। নীরব উত্তর বোঝাতে বাকি রয় না। হেসে ওঠে উৎকণ্ঠায়। বিকেল গড়িয়েছে। মেঘা কাল থেকে রৌদ্রের মুখোমুখি হয়নি আর। সকালে নিচে নামেনি, ঘর ছাড়েনি। ঘরে থাকলেও দরজা আটকে রেখেছিল। রৌদ্র চোরের মতো উকি ঝুঁকি দিয়েছিল। একবংশীর ইতস্ততা বুঝে ওকে জ্বালাতন করেনি আর। কাল ঘোরের কবলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, যদিও খুব বেশিই নয়। যা করেছে তার অধিকার হলফ করে অর্জন করেছে সে, কিন্তু একবারেই ডাবল ডোজ হয়ে গেছে। হবে নাই বা কেন? সেদিন যদি ওই ইডিয়েট জড়িয়ে ধরতে দিত, তাহলে কাল দ্বিতীয়বার এত বড় ছটকা খেত না। একবারেই দুটো ডোজ পড়ে গেছে। রৌদ্র বাড়ি ছেড়েছে সেই সকালে। মেঘা ছিল না বিধায় ব্রেকফাস্ট করেনি। এখন বিকেল গড়াতে ছাদে একলা উঠেছিল মেঘা। কিছু একটা মনে পড়তেই ঝটপট নিচে নামল। বিকেলের সময় কেউ কেউ ঘুমাচ্ছে। রুবিনা কাবির জেগে ড্রয়িং রুমে বসে সোফায় কুশনে কভার লাগাচ্ছেন তিনি। টিভি চলছে সামনে, ক্ষণে ক্ষণে নজর দিয়েছেন টিভির স্ক্রিনে। মেঘা ধরফর করে পাশে বসল। একটা কুশন কোলে তুলে নিয়ে বলল চঞ্চলা হয়ে, মামুনি, তুমি যে আমাকে রান্না শেখাতে চেয়েছিলে, শেখাবে না? শিখে কি করবি? শিখতে হবে না? হবে না। রান্না না শিখলেও চলবে তোর? চলবে না। আমি তো টুকটাক পারি। তুমি কিছু স্পেশাল ডিশ শিখিয়ে দাও আমায়। যখন ইউএসএ চলে যাব তখন কাজে আসবে। রান্নার মাধ্যমে তোমায় মনে করব তখন। রুবিনা কাবিরের মুখখানা থমথমে হয়ে চুপসে আসলো। দাঁড়িয়ে কুশন রেখে চোখ শুরু করে তাকালেন তিনি। রাগী গলায় বললেন, এই বিকেলে জ্বালাতে আসিস না তো, সবাই ঘুমাচ্ছে, যা গিয়ে ঘুমা। তুমি তো ঘুমাচ্ছ না, আর এমনিতেও আমার ঘুম পাচ্ছে না। তোমার সাথে গল্প করি। জমবে না আমার সাথে? কেন জমবে না? এখানে বসো তো। মেঘা ভদ্রমহিলার হাত টেনে পাশে বসালো। আজ সাহস করেছে সে নিজেও। কাঁপছিল হাতখানা। রুবিনা কাবির বরাবর এইভাবে নরম কণ্ঠে কথা বলেন ওর সাথে। যখন বলেন তখন মেঘার খুব খুশি লাগে, এই যেমন এখন লাগছে। রুবিনা কাবিরকে টেনে পাশে বসিয়ে ওনার বাহু জড়িয়ে ধরল মেঘা। এটার সাহসও আজ প্রথম। কাঁধে মাথা রেখে বলল, আচ্ছা মামুনি, আমি যদি চলে যাই তাহলে মনে করবে আমায়? উত্তর পেল না, আবার বলল আনমনে, এসব দুঃখের কথা না বলে, আচ্ছা শোনো, তুমি ওই স্পেশাল ভুনা খিচুড়ি কিভাবে রাঁধো সেটা শেখাবে আমায়, কেমন? আমি একদিন তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। এখন তো আরো বৃষ্টির সিজন, আজ শেখাবে? সবাই ঘুমাচ্ছে, আমি বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিই। ঘাড় কাত করে অবাক লোচনে তাকিয়ে ধীরে মোলায়েম উত্তর করলেন রুবিনা কাবির, আজ না, কাল রাধিস। আচ্ছা মামুনি, তুমি আর বাবা। মেঘার কথার সমাপ্তি ঘটল না। ভদ্রমহিলা আচানক বলে বসলেন, মামুনি বলিস কেন? মা বলতে পারিস না আমায়? অতর্কিতে ছ্যাদ করে ওঠে রমণী। তাৎক্ষণিক বাহু ছেড়ে মাথা তুলে তাকায় সচকিতে, উচ্চারণ করে অস্ফুটনতে, মা? হুম। ওনাকে বাবা ডাকিস, আর আমার ক্ষেত্রে বৈষম্য করে মামুনি ডাকিস কেন? বাবার বউকে মা ডাকতে হয়, জানা নেই? মেয়েটা হাসার চেষ্টা করলো, কেমন কষ্ট লাগলো কোথাও একটা। ভদ্রমহিলার মুখ পানে তাকিয়ে চোখ ঘোলাটে হতে না হতেই ঘন পলক ফেলে চোখ নামিয়ে বলল, সবাই তো মামুনি ডাকে তোমায়, মানছি আমার দিকটা সবার থেকে আলাদা, বাইরের জন্য আমি, তবুও মামুনি ডাকি। এই অনেক নয় কি? মা ডাকার অধিকার তো দাওনি কোনোদিন, তাই ডাকিনি। নয়তো মা ডাকার স্বাদ কম ছিল না আমার। আম্মুকে কাছে পাইনি তো কখনো, কাউকে মা বলে ডাকতে পারিনি। জবান থেকে ওই ডাকটাই মুছে গেছে। আমার ব্যবহারে কষ্ট পাস? কষ্ট কমিয়ে আজ থেকে মা ডাকবি আমায়? মেঘার গলা কাঁপে, সেভাবেই কেঁপে কেঁপে বলে, আমি চলে যাওয়ার আগে এভাবে মায়া বাড়াচ্ছ মামুনি? এতদিন এই অধিকারটা দিলে কি হতো? আজ থেকে দিলাম, মামুনি নয়, মা বলে ডাকবি আমায়, মনে থাকবে? ছল ছল চোখে তাকিয়ে মুচকি হাসে মেঘা। রুদ্ধ জবানে কথা ফোটাতে না পেরে মাথা চাকায় হ্যাঁ বোধক। আজ হঠাৎ কি হলো ভদ্রমহিলার? মেঘা আবারও তার কাঁধে মাথা এলিয়ে রাখে। চোখ বুঝতেই বা চোখের কার্নিশ দিয়ে এক ফোঁটা উষ্ণ তরল গড়িয়ে পড়ে রুবিনা কাবিরের কাঁধে। ধক করে শ্বাস টানে মেয়েটা। কি ভীষণ যন্ত্রণা! এই মানুষগুলোকে ছেড়ে যেতে হবে একদিন। ছেড়ে যাওয়ার আগে এত মায়া কাটাবে কি করে ও?
রৌদ্র ফিরেছে, টলতে টলতে চাবি ঘুরিয়ে সদর খুলে ভেতরে ঢুকলো। গুনগুন গান বাজছে কণ্ঠে। ফ্রেশ হয়ে আবার বেরোবে। সকাল থেকে মেঘাকে দেখা হয়নি। এক পলক দেখার উদ্দেশ্যেই আসা এই অসময়ে। দরজা লাগিয়ে পিছু ফেরা মাত্রই পিছন ফিরে বসে থাকা রুবিনা কাবিরকে দেখতে পেল। তার কাঁধে মাথা ঠেকিয়ে আরেকজন। চিনতে একটু অসুবিধা হলো না। মায়ের পাশে এভাবে বউকে দেখে অনেকটা অবাক হলো রৌদ্র। চোখ শুরু করে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে অবলোকন করলো দুজনকে। অতঃপর দৃঢ় পায়ে এগোতে এগোতে হাঁক ছাড়লো ভরাট কণ্ঠে, মম, কি করছো এখানে একলা বসে? চমকালো মেঘা, তবে প্রতিক্রিয়া দেখালো না। চোখ খেচে বন্ধ করলো। হাত আঁকড়ে ধরলো রুবিনা কাবিরের। রুবিনা কাবিরও নিরুদ্বেগ। রৌদ্র এগিয়ে পাশের সিঙ্গেল সোফাটায় বসেছে। পেছনের দিকে পিঠ এলিয়ে পায়ে পা তুলে আবার বলল ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে, কি করছো মম একলা বসে? এমন ভাব যেন সে মেঘাকে দেখেনি। মনে মনে ভেঙচি কাটল মেঘা। গুটিয়ে বসে রুবিনা কাবিরের গায়ের আড়াল করল নিজেকে। একইভাবে ভেঙচি কাটলেন রুবিনা কাবির নিজেও। ভ্রু জড়ো করে নিলেন। রৌদ্র পরপর দুবার উত্তর না পেয়ে হতাশ হলো। রুবিনা কাবির এই পর্যায়ে ওর সাথে কথা বলেনি রুবিনা কাবির এই পর্যন্ত ওর সাথে কথা বলেনি একটু শব্দেও। রৌদ্র এবার বাগে পেল। মায়ের ওপর পাশে বসে বলল, কি হয়েছে মম, কথা বলছো না কেন? এসে থেকে দেখছি ইগনোর করছো আমার। একবারও কথা বলনি আমার সাথে। রুবিনা কাবির এবারও উপেক্ষা করেন। আলগোছে মেঘার মাথাটা সরিয়ে দেন নিচের কাছ থেকে। উঠে দাঁড়িয়ে বলেন, কফি খাবি মেঘা? বস, টিভি দেখ, আমি বানিয়ে নিয়ে আসছি। উত্তর না শুনে বড় বড় ধাপে প্রস্থান করে কিচেনে ঢুকলেন ভদ্রমহিলা। মেঘা ভ্যাবাচাকা খায়। ওকে একলা এই বাঘের সামনে ফেলে রেখে চলে গেলেন উনি। পাশে রৌদ্র বসে। মাঝে একজন বসার জায়গার দূরত্ব ইঞ্চি কয়েক। রৌদ্র মায়ের দিকে চোখ সরু করে তাকিয়ে। কেমন অদ্ভুত লাগছে ভদ্রমহিলার আচরণ। মেঘার সাথেই বা এমন চিপকে ছিল কেন? রৌদ্র আর চোখে তাকালো নিজের বাম পাশে বসে থাকা রমণীর পানে। গলা বাড়িয়ে খাড়াখাড়ি দিয়ে বলল, কফির সাথে সাথে এক গ্লাস করলার জুসও নিয়ে এসো মম, আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠেছে। মেঘা ছলাৎ করে উঠে দ্রুত বেগে চোখ বড় বড় করে চোয়াল ঝুলিয়ে রৌদ্রের দিকে তাকায়। রৌদ্রের দৃষ্টি অন্যদিকে। ঠোঁট কামড়ে আবারও চেঁচিয়ে বলল ফিচেল স্বরে, ও মম, ইউ নো, কালকে তোমার বানানো করলার জুসটা একটু বেশি মিষ্টি ছিল। আজ থেকে রোজ রাতে তোমার বৌমার হাত দিয়ে এক গ্লাস করে করলার জুস পাঠাবে আমার রুমে, ওকে? সবটা মেঘাকে শুনিয়ে শুনিয়ে নির্লজ্জের মতো বলল বেহায়া লোকটা। কিচেনে রুবিনা কাবিরের কানে পৌঁছেছে। তিনি বুঝেননি, গুরুত্ব দেননি। এদিকে ঝুলে যাওয়া চোয়াল শক্ত করে খিচেনে মেঘা। চোখ মুখ টাটিয়ে ফেলে সহসা। লোকটা ওর দিকে তাকায়নি, অথচ কেমন শয়তানি হাসি হাসছে দেখো। তিতি বিরক্তিতে তেতে উঠল এক বংশী। কোলের কুসুনটা রৌদ্রের উপর সজোরে ছুঁড়ে মেরে খ্যাট খ্যাট করে উচ্চারণ করল, ইরিটেটিং রাইনমুখ। হোয়াট সুইটহার্ট? এবার তাকালো পূর্ণ চোখে। চোখোচোখি হলো। মেঘার রাগে গজগজ করছে। সেটা নজরে পড়ল না। তীক্ষ্ণ নজরে পড়ল রমণীর বাম চোখের কার্নিশের চিকচিকে খুদে জলকণাটুকু। অমনি ছটফটিয়ে উঠল বেপরোয়া হৃদয়। রমণীর কোনোয় চেপে নিচের দিকে সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে উদ্গিন্ন হয়ে বলল, ইভারা, কি হয়েছে? কেঁদেছিস কেন? মেঘা ঝটকা মেরে ছাড়িয়ে নেয় নিজেকে। ছোঁয়ার বাহানা খুঁজবেন না, ছাড়ুন আমায়, দূরে যান। তোকে ছোঁয়ার বাহানা প্রয়োজন নেই। কেঁদেছিস কেন এটা বল। পানি কেন চোখের কোণে? কে কি বলেছে তোকে? মেঘা আঙুল তুলে চোখ তুলে মুছে নেয়। উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে, যখন আপনার জন্য চোখে পানি আসে তখন কেন জিজ্ঞেস করেন না কাছে কেন? তখন কোথায় থাকে এই নিছক উদ্গিন্নতা? স্বামীর জন্য চোখে পানি আসাটা স্ত্রীর স্ত্রীগত অধিকার। ভুল বললাম কি? না, ঠিকই আছে। আর স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর চোখের পানি মুছিয়ে দেওয়া। আয় বউ, মুছিয়ে দিই তোর চোখের পানি। এই পর্যন্ত ছিল আসবো ফিরে আবারও উপন্যাসের 38 নম্বর পর্ব। আসবো ফিরে আবারও লেখনীতে সুরভি আক্তার, পর্ব সংখ্যা 39। দুপুরের পর থেকে আনসার স্ক্রিপ্ট ঘাঁটতে ঘাঁটতে ক্লান্ত আদ্র। ঘাড়, কোমর, গলায় টান ধরেছে। মাথাটাও ধরে এসেছে। একটানা কতগুলো উত্তরপত্র মূল্যায়ন করল। এখন আর পারা যাচ্ছে না। হেইডেক হচ্ছে ভীষণ। ঘরে পানি নেই। ওয়াটার পট সহ মেডিসিন হাতে নিয়ে নিচে নামল সে। নামতে নামতে সিঁড়ি থেকেই রৌদ্র আর মেঘাকে গিজগিজ করে কথা বলতে শুনল।
মেঘা যেন আঙুল তুলে শাসাচ্ছে রৌদ্রকে। রৌদ্র বেশ আয়াসী হয়ে বসে একধানে মেঘার পকর পকর শুনছে চুপচাপ। চোখ শুরু করে আদ্র। ওর উপস্থিতির আভাস পাওয়া মাত্রই থামল মেঘা। নড়ে চড়ে এক পাশ হয়ে দাঁড়ালো। শক্ত মুখশ্রী স্বাভাবিক করল নিমিষে। আদ্র একটা চেয়ার টেনে বসেছে। এক গ্লাস পানি ঢেলে চুমুক বসিয়ে একখানা পেন কিলার খেয়ে নিল সে। মেঘা ওকে ওষুধ খেতে দেখে ভড়কায়। তড়িৎ গতিতে এগিয়ে এসে জানতে চায়, ভাইয়া কি হয়েছে তোমার? ওষুধ নিচ্ছ কেন? কিসের ওষুধ? স্বাভাবিকের নেই রাজভারী গলায় উত্তর দেয় আদ্র, মাথা ধরেছে, আর কিছু না। মেঘার মুখে চিন্তার ভাঁজ পড়ে। তবে রৌদ্রের এটা মোটেও পছন্দ হলো না। এই সময়ে আদ্রের উপস্থিতিও পছন্দ হলো না এইখানকার। তার উপর এই ইডিয়েটের ওর দিকে এইগুলো তো আরও সহ্য হলো না। ও কিসের মেডিসিন খাবে খাক, তাকে তা জানতে হবে কেন? চোয়াল শক্ত করে খিচে নেয় রৌদ্র, রেগে তাকায়। আদ্র মেঘার দিকে তাকিয়ে কণ্ঠ নরম করে বলে, বস। সহসায় সামনের চেয়ারটা টেনে বসে মেঘা। এতে আরও বেশি তেতে ওঠে রৌদ্র। হাত মুঠিয়ে নেয়। আদ্র ওদিকে চোখ না দিয়ে জানতে চায়, পরীক্ষা খারাপ হয়েছে কেন? পেপার দেখলাম, খুব একটা ভালো মার্কস পাসনি, কেন? চোখ নামায় মেঘা, হাত কসলাতে থাকে। আদ্র দৃষ্টি গাঢ় করে আবার বলে, কি হলো মেঘ, পরীক্ষা খারাপ দিয়েছিস কেন? খারাপ তো হওয়ার কথা নয়, যথেষ্ট ইজি ছিল কোশ্চেন পেপার, তবুও খারাপ হয় কি করে? মেঘা আমতা আমতা করে, উত্তর জানা নেই। আন্দাজে থাকলেও বলা বারণ। ওকে এভাবে ইতস্ত দেখে আদ্র কিছুক্ষণ চুপ থাকে। পরক্ষণই বলে, শুধু কি আমার কোর্সের এক্সাম খারাপ হয়েছে নাকি বাকিগুলো? সবগুলো খারাপ হয়নি, তোমারটা প্রথম ছিল, ওটা বেশি খারাপ হয়েছে। ইটস ওকে, ডোন্ট ওয়ারি। একটা এক্সাম খারাপ হলে কিছু হবে না, খুব একটা খারাপ হয়নি, তবে এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। নেক্সট টাইম যেন এমনটা না হয়, গট ইট? মাথা চাকায় মেঘা, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব বেশি মাথা ধরেছে? সে উত্তর করার আগেই পেছন থেকে তপ্ত ডাক ভেসে আসে, আই ইডিয়েট, ওঠ ওখান থেকে। কি এত কথা বলছিস ওর সাথে? থাপ্পড় খেতে চাইছিস আমার হাতে? মেঘা চমকালো, দুজনে চৌকিতে তাকালো ওর দিকে। রুবিনা কাবির বেরিয়ে এসেছেন। টেবিলের কাছে মেঘা আর আদ্রকে দেখে সেদিকেই এগোলেন। 2 কাপ কফি দুজনের দিকে বাড়িয়ে দিলেন। আর চোখে দেখলেন রৌদ্রকে। 3 কাপ নিয়ে এসেছেন, ছেলেকে না দিয়ে আরেক কাপ রাখলেন নিজের জন্য। রৌদ্র চড়াও কণ্ঠে বলে, আমার কফি কোথায় মম? রুবিনা কাবির উত্তর করলেন না। রৌদ্রের কোনো মূল্যই নেই, কেউ পাত্তাই দিচ্ছে না ওকে। রাগে গজগজ করল। জ্যাকেট খুলে আছাড় মেরে ধপাধপ পা ফেলে সিঁড়ির দিকে এগোতে গিয়ে থামল আবার। ঘুরে এসে আচমকা মেঘার কোনোই চেপে একটানে দাঁড় করালো ওকে। অন্য হাতে তুলে নিল ওর কফির মগ। রমণী আকস্মিক এহেন আচরণে বিব্রত হয়ে রেগেমেগে তাকায়। রুবিনা কাবির আর আদ্র আখিলতা শুরু করে ফেলে। রৌদ্র ওকে নিজের সাথে টেনে নিয়ে যেতে গেলে মেঘা চেপিয়ে বলে, ইউ রাইনো, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ো না আমায়। আমার রুমে পরে নেব তোকে, আপাতত নিচের রুমেই যাচ্ছিস, এখানে থাকা হবে না তোর, চল ইডিয়েট। একইভাবে চেপিয়ে উত্তর করল রুদ্র। ওকে টেনে হেঁচড়ে সিঁড়ি পেয়ে উঠতে উঠতে পেছন ফিরে বাকি দুজনের উদ্দেশ্যে বলল, উল্টোপাল্টা ভাববে না মোটেও, ওকে ওর ঘরের পথ চেনাচ্ছি, আমি ভালো ছেলে। বলেই মেঘাকে টেনে নিয়ে উঠে গেলে উপরে। তবদা মেরে দাঁড়িয়ে রইলেন রুবিনা কাবির। একই ছেলের বাবা, দিনে দিনে আর কত রূপ দেখাবে। আদ্র মনে মনে হাসল। ওই যে মেঘা ওর সাথে কথা বলেছে, রৌদ্রের সহ্য হয়নি এটা, তাই মেঘাকে টেনে টুনে নিয়ে গেল দূরে সরিয়ে। মাঝে দিন কয়েক কেটেছে। এ কদিন পুরোপুরি ঘরবন্দি ছিল সাফা মেঘা। আজ রবিবার, দুটোতে একলা বেরিয়েছে বাইরে। শুভ্র আদ্র কেউ জানে না, জানলে বেরোতে দিত না। বাড়িতে অনেক কষ্টে মানিয়ে রাজি করিয়ে তবেই বাড়ি থেকে বেরিয়েছে ওরা। এর একটা বড়সড় কারণ আছে। লাস্ট কদিন ধরে, সেই পরীক্ষার পর থেকে শিশিরের সাথে কথা হয়নি, যোগাযোগ হয়নি চেষ্টার পরও। ভার্সিটি খুলবে কদিন পর, মেয়েটার হঠাৎ করে কি হয় কে জানে, মাঝে মাঝে উবে যায়। এই কতদিন পর আজ সকালে ও নিজে থেকেই ফোন করেছিল, বাইরে দেখা করতে বলেছে একটু। কারণটা বলেনি, সেটা সিক্রেট, একেবারে সামনাসামনি বলবে। সেই তাগিদেই আজ সাফা আর মেঘা একলা বেরোনো বাড়ি থেকে। বেরিয়েছে দুপুর 2টোর দিকে, এখন 3টে। খোলামেলা একটা জায়গা। শিশিরের পরিচিত এই দিকটা, ব্যস্ত শহরের ভেতরে নয়, বাইরের শুনশান নীরবতায়।
মানুষের কোলাহল ভিড়ভাট্টা নেই এদিকটায়। নির্জনে গুটি কয়েক মানুষের আনাগোনা চলে কেবল। শিশির এই দিকটায় টিউশনি পড়াতে আসতো, তখন থেকে জায়গাটা চেনা। ওদের বাড়ির পাশেই মেইন রোডের পাশ দিয়ে একটা ছোট রাস্তা নেমে গেছে। সেই মোড়েই গুটি কয়েক দোকান আছে, চায়ের দোকান একটা, ওদিকে রাস্তার ওপারে ফুচকাও আছে। রাস্তার একপাশে ঝিল, সদ্য হাওয়া বৃষ্টির পানিতে ঝিকঝিক করছে পুরো। বসার জায়গাও আছে ধারের কাছে। 3 শালিক বসেছে সেখানেই। শিশির 3টে চা অর্ডার করেছিল, আজ ওর পক্ষ থেকে ট্রিট। চা খাওয়া শেষের মধ্যেই সেই কখন থেকে বসে আছে ওরা। আজকের এই হঠাৎ সাক্ষাতের মেন আলোচনা শেষ। 3 জনে চুপ মেরে বসে আছে। নীরবতা চলছে, বাতাসের শাঁ শব্দ আর রাস্তায় চলা 2-1টা মোটর বাইকের হর্নের শব্দ ব্যতীত কিছুই শোনা যাচ্ছে না। আর দূরে চায়ের দোকানে কথা হচ্ছে, তবে সেসব রমণীদের মাঝে প্রভাব ফেলছে না। পবনের উত্তাল ছাপটায় চোখ কুঁচকে এসেছে। সাফা আর চুপ করে থাকতে পারল না। শিশিরের সব কথা মুখে কুলুপেটে শুনেছে এতক্ষণ। এখন ওর বাম হাতটা টেনে নিল নিচের দিকে। অনামিকা আঙুলে একখানা আংটি চিকচিক করছে। সাফা কপাল গুটিয়ে সেটাকে সূক্ষ্ম নেত্রে পরখ করে গমগমে স্বরে বলল, এটা তাহলে এঙ্গেজমেন্ট রিং? শিশির মাথা চাকায়। কাল ইকরার সাথে সাথে ওকেও এই আংটিটা আঙুলে পরিয়ে দেওয়া হয়েছে। একদম হুটহাট বলা চলে। কোমল উত্তর করে মেয়েটা, ছেলেটা নিজে পরিয়েছে? না, ওনার মা পরিয়েছেন। ছেলেটা কেমন দেখতে? সেভাবে দেখিনি। ও তেরি, তাহলে যদি এখন বিয়ের আগে হুটহাট রাস্তাঘাটে দেখা হয়ে যায় তাহলে চিনবি কি করে? এক পলক দেখেছি, চিনতে অসুবিধা হবে না, এতটা দুর্বল নয় আমার স্মৃতিশক্তি। মেঘা চুপ ছিল, বলল দীর্ঘক্ষণ পরে, এভাবে হুটহাট এঙ্গেজমেন্ট হয়েই গেল, তাহলে তোর বিয়েটা হয়েই যাবে? হবে। তোকে কেমন একটা দেখাচ্ছে শিশির, তুই সত্যি এই বিয়েতে রাজি? রাজি না হলে কি কারোর নামের আংটি হাতে পড়ি? মেঘার দিকে তাকিয়ে কেমন শুকনো হাসতো মেয়েটা। বরাবর ও মলিন, আজ একটু বেশি শুকনো লাগছে। চোখ মুখ কেমন নেতিয়ে গেছে এই কদিনে। কণ্ঠ উঁচু হয় না, খুব ধীরে কথা বলছে। মেঘা ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হেসে বলল, খুব খুশি হবি দেখিস, তোদের 2 বোনের বিয়ে এক বাড়িতে একসাথে হচ্ছে। খুব আনন্দ হবে নিশ্চয়ই। দেখবি ভাইয়া তোকে খুব ভালোবাসবে। আচ্ছা, ভাইয়া কি করেন? ফ্যামিলি বিজনেসে যুক্ত আছেন হয়তো। হয়তো কেন, জানিস না? সাফার প্রশ্নে হাফ ছেড়ে উত্তর করল শিশির, তার বিষয়ে জানা হয়নি। না জেনে বিয়ে করতে রাজি হয়ে গেছিস? কবে বিয়ে? বললাম তো, জানুয়ারির 30 তারিখ। 2 দিন পর নতুন বছর, সেদিনটা পেরুক, তারপর তোদের বাড়িতে যাব একবার, সবাইকে ইনভাইট করে আসব। আমাদের তো তেমন কেউ নেই, তোরা অনেক কাছের আমার। আগে থেকে জানানোর জন্য আজ ডেকেছি তোদের। কদিন পর দাওয়াত পাবি। খুব ছোট পরিসরে ঘরোয়া একটা বিয়ে হবে, তোদের সবার আশা চাই কিন্তু। যাব তো, এখনও অনেক সময় আছে, কিন্তু তার আগে বল, বিয়ের পর পড়াশোনার কি হবে তোর? মেঘার প্রশ্ন, শিশিরের আনমনা উত্তর, বলেছে তো পড়াবেন, বাকিটা বিয়ের পর দেখা যাবে। 3 জন বসে এইসব নিয়ে টুকটাক গল্প করলো আরও। শিশির কেমন ঝিমিয়ে গেছে। বিকেল গড়াতেই বাড়ি থেকে মাঝে একবার আদ্র ফোন করেছিল, লোকেশন নিয়েছে, নিতে আসবে হয়তো। মেঘা আর সাফা যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন ও বাড়িতে ছিল না। এরা দুটো ভেবেছিল আদ্র ফেরার আগেই বাড়িতে ফিরে যাবে, কিন্তু তার হলো না, দেরি হয়ে গেছে। নিশ্চয়ই ঝাড়ি খাবে আদ্রের থেকে। একলা একলা মাতব্বরি করা পছন্দ করে না ও। নির্জনে বসে বসে গল্প করছিল ওরা। পেছনে গাড়ির শব্দ শুনে চকিতে ঘাড় ঘোরালো মেঘা আর সাফা। শিশির খানিক বাদ ফিরল। আদ্র মুখ নিরেট করে গাড়িতে বসে। 2 রমণী ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকায়। ঝিলের ধারের বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, রাস্তার উপর উঠে আসে। ততক্ষণে আদ্র গাড়ি থেকে নেমেছে। ডিকির কাছে হেলান দিয়ে বুকে হাত গুটিয়ে নিল। চোখ সরু করে তাকালো দুজনের দিকে। মেঘা সাফা মুখোমুখি দাঁড়ায়। আদ্রের ক্ষিপ্ত চাহনি দেখে ফ্যাল ফ্যাল হেসে বলে সাফা, হাই ভাইয়া, এভাবে কি দেখছ? ঝাড়ি দেওয়ার মতলব পাচ্ছ? খবরদার না, আমরা কিন্তু পারমিশন নিয়ে তবেই বেরিয়েছি বাড়ি থেকে। কে পারমিশন দিয়েছে তোদের? আপু দিয়েছে, বকবে না কিন্তু, নয়তো নালিশ করবো আব্বুর কাছে। টুকটুকির বাচ্চা, ভয় দেখাচ্ছিস আমায়? তোর বাপকে ভয় পাই আমি? ভয় পাও না? না, পাই না। এবার বল, এভাবে দুজনে মাতব্বরি করে একলা বেরিয়েছিস কেন বাড়ি থেকে? শিশিরের সাথে দেখা করতে এসেছিলাম।
রাস্তার নিচে বসে থাকা শিশিরের দিকে ইশারা করে বলল মেঘা। অমনি আদ্র ওর দিকে তাকায়। মেয়েটা এখনও পিছে ফিরেও বসে আছে। মেঘা গলা বাড়িয়ে ডাকল, এই শিশির, এখনো বসে আছিস কেন এখানে? চলে আয়। সময় নিয়ে উঠল মেয়েটা, উঠে আসলো রাস্তার উপর। চোখ তুলল কিয়ৎকাল বাদ সোজাসুজি আদ্রের দিকে। আদ্র নিজেও তাকিয়েছিল, চোখোচোখি হলো। শুকনো নরম হাসলো মেয়েটা, যে হাসিতে প্রাণ নেই। চোখ নামিয়ে নিল আবার। আদ্র বাড়িতে যেভাবে থাকে সেভাবেই বেরিয়েছে। নর্মাল টি শার্ট আর ট্রাউজার পরনে, এলোমেলো লাগছে। শিশির ওকে এভাবে দেখে অভ্যস্ত নয়, দেখাটাও বেমানান। তাই তাকিয়ে থাকলো না, দৃষ্টি নামিয়ে নিল। সাফা গদগদ হয়ে বলল, ভাইয়া একটা খুশি খবর আছে। কি? আগে ফুচকা খাও, তারপর বলবো। উফ, কখন থেকে লোভ লাগছে ফুচকা খাওয়ার জন্য। চলো ফুচকা খাবো। আদ্র দ্বিমত করলো না। বেকার বেকার দ্বিমত করে লাভ হতো না। এই মেয়ে শুনতো না। ও যখন বলেছে ফুচকা খাবে তখন খাবেই। রাস্তা পার হয়ে ওদিকে গেল ওরা। বসার জন্য চেয়ার পেতে রাখা। মেঘা আর সাফা তড়িঘড়ি করে বসলো। পিট পিট করে দাঁড়িয়ে থেকে বলল শিশির, আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবি? ফুচকা খাবি না? খেয়ে দিয়ে একসাথে যাব, ভাইয়া পৌঁছে দেবে তোকে। প্রয়োজন নেই, এই রাস্তার বাঁক বেরোলেই আমার বাড়ির গলি, আমি হেঁটে যেতে পারবো। আর এসব বাইরের খাবার খাই না আমি। সাফা আবার বাত সাধল, চুপচাপ বসবি, বড্ড কথা বলিস তুই। ভাইয়া ফুচকা অর্ডার করতে গেছে, বস তো। টেনে বসালো মেয়েটাকে। ততক্ষণে অর্ডার করে চলে এসেছে আদ্র। সাফার পাশে একটা চেয়ার টেনে বসল। জানতে চাইল আগ্রহী হয়ে, কি যেন বলবি? ও হ্যাঁ ভাইয়া, কংগ্রাচুলেট করো শিশিরকে, ওর বিয়ে সামনে। আদ্রের মুখখানা হাসি হাসি ছিল। রমণীর কথা কর্ণপাত হওয়া মাত্রই হাসিটুকু বোধহয় গায়েব হলো। সহসা তাকালো শিশিরের দিকে। মেয়েটার চোখ নামিয়ে বসে আছে, খচখচ করছে নিজের মাঝে। আদ্রের দৃষ্টিপূর্ণ অস্ফুটনতে প্রশ্নাত্মক উচ্চারণ করল, বিয়ে? আগামী বছরের 23 তারিখ ওর বিয়ে। হাতে সময় আছে, তবে খুব বেশি সময় নেই। এর জন্যই তো ওর সাথে দেখা করতে এসেছি আজ। জানো, অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই দেখো, এটা ওর এঙ্গেজমেন্ট রিং, সুন্দর না? শিশিরের হাত টেনে আদ্রের সামনে ধরল সাফা। আদ্র তাকানো মাত্রই দেখতে পেল একটা চিকন আংটি জলজল করছে অনামিকা আঙুলের করে। চোখ কুচকে আসলো ওর। বিস্তর ভাঁজ পড়ল মসৃণ ললাটে। কেমন থমকালো এক দণ্ড। তাকিয়েই রইল হাতের দিকে। শিশির নিজের হাত টেনে সরিয়ে নিতেই সম্বিত ফিরল। নিচের দিকে তাকিয়ে কয়েক পলক ঝাপটে আবারও সোজাসুজি তাকালো মেয়েটার শ্যামলা মুখ পানে। বাতাসের ঝাপটায় হেজা পড়ছে, চোখ নামানো। এরূপে আদ্রের দৃষ্টি থমকালো আবার। কেন যেন সাফার বলা কথাটা হজম হলো না, ভালো লাগলো না একটুও। কোথাও একটা চিনচিনে ব্যথা হলো, তবে কোথায় হলো ঠাহর করতে পারল না। আদ্রকে নিস্তব্ধ দেখে সাফা ওকে ঝাঁকায়, কি হলো ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? কি দেখছো ওভাবে ওকে? সত্যি বলছি, জানুয়ারির 23 তারিখ ওর বিয়ে, কংগ্রাচুলেট করো। আদ্র মুখ খুলল না তবুও। অনেকক্ষণ এক দৃষ্টিতে কেমন উদ্ভট বনে তাকিয়ে রইল। চোখ নামিয়ে ঘন পলক ফেলে আবারও তাকালো। সেভাবেই ঠোঁট নাড়িয়ে বলার চেষ্টা করল, কংগ্রাচুলেশনস। শিশির চোখ তোলে। যত যাই হোক, আদ্রকে সে শিক্ষক হিসেবেই দেখে এসেছে। ওর সামনে এভাবে নিজের বিয়ের প্রসঙ্গে ইতস্তত সে। তবুও মুচকি হেসে বলে প্রতি উত্তরে, থ্যাংক ইউ স্যার। ফুচকা এসে গেছে, 3 প্লেট। ওদের 3 জনের হাতে ধরিয়ে দেওয়া হলো। আদ্র হঠাৎই উঠে দাঁড়ায়। সে তো এসব খাবে না, এখানে বসে থেকে লাভ কি? একটু দূরে সরে দাঁড়ালো, বুকে হাত ভাঁজ করে। কেমন অদ্ভুত লাগতে শুরু করেছে আচানক। কীরকম লাগছে নিজেও বুঝতে পারছে না। দূরে দাঁড়িয়েই অদ্ভুতভাবে চোরা চোখে তাক করলো এদিকে। 3 জনের মধ্যে থেকে একজনের দিকে। এই মেয়েটার বিয়ে, কিন্তু কেন? আবার উত্তর খুঁজে নিল, কেন আবার বিয়ে হবে? বিয়ে হওয়াটা কি অস্বাভাবিক কিছু নাকি? স্বাভাবিক হলেও ওর বিয়ের কথাটা শুনে এতটাও অস্বাভাবিক লাগছে কেন? মন মানতে নারাজ, সন্দিহান লাগছে নিজের কাছে। অনুভূতিটা অদ্ভুত, বোধহয় খারাপ লাগছে, অস্থির লাগছে। চোখের সামনে ভাসত মেয়েটার হাতের রিংটা। বিরক্ত হয়ে বিড়বিড় করে আদ্র, হোয়াট ননসেন্স, আমার এমন লাগছে কেন? মাথা ঝাঁকায় সে। চুলগুলো ব্যাগ ব্রাশ করে অপর পাশের ছেলের দিকে তাকায়। শিশির বাতাস শরীর নাড়িয়ে দিয়ে যাচ্ছে। বুক ফুলিয়ে শ্বাস টানল সে। আবারও চোখ জোড়া আপনা আপনি রমণীদের পানে ফিরে আসে। টেনে হিঁচড়েও চোখ সামলাতে পারে না সে। এবার নিজের এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য চরম বিরক্তির মাত্রা ছাড়ালো। দাঁত পিষে মারি খেয়েছিল।
হাত মুঠিয়ে কণ্ঠ তুঙ্গে তুলে ধমকালো নিচেকে। ডিসগাস্টিং। আমার খারাপ লাগছে কেন এভাবে? ওয়াই? এ কেমন এলোমেলো লাগছে আমার। বেয়াতব গার্ল, শি ইজ জাস্ট মাই স্টুডেন্ট অর নাথিং এলস। আর থামলো না, বিল দিয়ে ফিরে আসলো রমণীদের কাছে। সাফা গপাগপ ওর প্লেটের ফুচকাগুলো ফিনিশ করেছে। মেঘা শেষটা মুখে পুরে নিল। শিশিরের খাওয়া হয়নি এখনও। আজ কবি চিন্তা করতে করতে ধীরে ধীরে খাচ্ছে। আরও 3টে ফুচকা আছে এখনও। আদ্র এসি চড়া গলায় বলল, হয়েছে খাওয়া? চল, দেরি হয়ে যাচ্ছে। সাফা তাকালো। হয়েছে তো, শিশিরের খাওয়া হোক, একসাথে যাই। শিশির তৎক্ষণাৎ মুখ খুলে নরম গলায়, আমি আর খাবো না। উঠে দাঁড়ালো প্লেট রেখে। আদ্র না তাকিয়ে ধীরে বলল, শেষ করো, অপেক্ষা করছি। না স্যার, খাবো না, আর পেট ভরে গেছে। আমারও দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে। তড়িঘড়ি করে আবারও রাস্তার এপাশে গাড়ির কাছে ফিরতে গেলে শিশির থামল। ওদিকে ওর পথ উল্টো, তবে থেমে বলল, তোরা যা, আমি চলে যেতে পারবো। হাঁটার পথেই আমার বাড়ি, ওদিকে গেলে উল্টো হয়ে যাবে। আদ্র কথাটুকু শুনেছে, পরিপ্রেক্ষিতে কিছু বলল না, আর একবারও তাকালো না। দৃঢ়ভাবে কদম বাড়িয়ে গমগমে সরে বলল সাফা আর মেঘার উদ্দেশ্যে, কোনো কথা বলার থাকলে তাড়াতাড়ি শেষ করে চলে আয়, আমি গাড়িতে গিয়ে বসছি। এই বলে রাস্তা পার হলো সে। উঠে বসল গাড়িতে। সিটে মাথায় এলিয়ে ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলল। মাঝে একটা রাত কেটেছে। নতুন বছর আগামীকাল। রাত্রি পেরোলেই সাল পরিবর্তন হবে। শহর জুড়ে নতুন বছরকে সাদরে গ্রহণের জন্য বিস্তর আয়োজন চলছে। পুরো শহর সেজে উঠেছে রং বেরঙের আলোয়। হই হুল্লোড় মাতামাতি হবে বেশ। প্রত্যেক বছরই হয়। একটা বছরের বিষণ্ণতাগুলো ধুয়ে মুছে সম্পূর্ণ নতুন একটা বছরের আবির্ভাব ঘটবে। এ বছরের ক্লান্তি বয়ে বেড়াবে কেউ, আবার কেউ বা উড়িয়ে দেবে। মেঘার ক্ষেত্রে দুটা না, সে তার জীবনের একটা কঠিন ঘটনাকে উড়িয়ে দিতে পারে না সহজে, আবার সেটাকে সাথে করে নতুন বছরেও পা রাখতে পারে না। সে মূলত বিভ্রান্ত। কাল 1 জানুয়ারি। আজ রাতটাই আছে এবছর শেষ হতে। এখন বিকেল। শহরের আনাচে কানাচে বাজে ফুটছে। মেঘা আর সাফা উঠেছে ছাদে। কাবির মেনশনে নতুন অতিথির আগমন ঘটেছে আজ। কাবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন শেয়ার হোল্ডার। পুরো একটা ফ্যামিলি এসেছে। নতুন বছরে কাবেরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা বিজনেস ডিল হতে চলেছে। তৌসিফ কাবিরের ইনভাইটেশনে এসেছেন তারা, যদিও বা আসার কথা ছিল না। লাস্ট মোমেন্টে চলে এসেছেন। একজন ভদ্রলোক, তার স্ত্রী আর ছোট মেয়ে। ড্রয়িং রুমে বেশ রমরমা আড্ডা জমেছে। বাড়িতে বাহিরের কেউ আসলে মেঘা আর সাফাকে নিচে নামতে দেওয়া হয় না। ওরা নামেনি, তাই ছাদেই আছে। মেহমানদের সাথে যে মেয়েটা এসেছে সে প্রায় মেঘা আর সাফার বয়সী হবে। চুপচাপ এক পাশে গুটিয়ে বসে আছে মেয়েটা। বড়দের কথার মাঝে বিরক্ত হচ্ছে, প্রকাশ করছে না। ও তো আসতে চায়নি, ওর বাবা জোর করে নিয়ে এসেছেন। তোফায়েল কাবির মেয়েটার বিরক্তি বুঝে রুবিনা কাবিরের উদ্দেশ্যে চাপা স্বরে বলল, যেন মেঘা আর সাফাকে নিচে ডেকে আনা হয়। তাই করলেন তিনি। মেহেরকে দিয়ে ডাক পাঠাতেই ক্ষণিকের ব্যবধানে নিচে নেমে আসলো 2 রমণী। ছাদ হতে ছটফটিয়ে নামলেও পর মুহূর্তে শালীন ধীর পায়ে নিচে নেমে আসলো। জড়সড় হয়ে সিঁড়ির এক পাশে গুটিয়ে দাঁড়ালো। অতিথি ভদ্রলোক আর ভদ্রমহিলার চকিতে তাকাতেই সালাম দিল মেঘা। তোফায়েল কাবির বললেন মেয়েটাকে দেখিয়ে, মেঘা, ওকে তোমাদের সাথে নিয়ে যাও। ও বোর হচ্ছে আমাদের মাঝে। তোমাদের সাথে থাকলে ফ্রি হবে, যাও। মেঘা মুচকি হাসে, মেয়েটার দিকে তাকায়। তোফায়েল কাবির এবার মেয়েটাকে বললেন, যাও মা, ওদের সাথে ওদের রুমে যাও, এখানে থাকতে হবে না তোমায়। মেয়েটা উঠে দাঁড়ালো জোরপূর্বক হেসে। ভদ্রলোক মেঘা আর সাফাকে দেখে জানতে চাইলেন, এরা বুঝি আপনাদের মেয়ে? উত্তর করলেন তৌসিফ কাবির, জি, আমার বড় মেয়ে মেঘা আর ছোট মেয়ে সাফা। বাড়িতে নতুন কোনো অতিথি আসলে মেঘাকে এবারের মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হয়। তৌসিফ কাবিরের বড় মেয়ে হিসেবে পরিচয় করানো হয় ওকে। এটা নতুন কিছু নয়। ভদ্রলোক 2 মেয়েকে ভালোভাবে দেখলেন, হেসে শুধালেন, মেয়েরা বড় হয়েছে ভাই, দুটো দায়িত্ব আপনাদের কাঁধে। আমার মেয়ের বয়সী হবে তো ওরা, ভাবেননি ওদের নিয়ে? মেঘা আর সাফা এদিকে কান্না দিয়ে সিঁড়ির দিকে পা বাড়িয়েছে মেয়েটাকে নিয়ে। তোফায়েল কাবির কথা এড়াতে বললেন, সেসব ভাবা হয়নি এখনো, সময় হোক ঠিক ভাবব। সময় আর কবে হবে? 2 মেয়ে, এক এক করে ভাবুন। আপনাদের মেয়ে দুটো ভারী মিষ্টি। কি নাম বললেন? মেঘা আর সাফা। বড়জন তো মেঘা, বেশ মিষ্টি মেয়ে, ওকে আগে বিয়ে দেবেন না? সিঁড়ির মাঝামাঝি মেঘার পা থমকায়। তোফায়েল কাবির পরেন বিপাকে। প্রসঙ্গ বেগতিক ঘুরে যাচ্ছে।
তৌসিফ কাবিরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন তিনি। আমতা আমতা এসে যায় জিভে। মুখ খোলার আগেই ভদ্রলোক আবার বললেন, যদি বলেন তাহলে একটা প্রস্তাব রাখতে পারি। নতুন বিজনেস পার্টনারের সাথে সাথে নতুন একটা সম্পর্ক গড়া যেতেই পারে। ছোট মেয়ের আগে বড় মেয়েকে নিয়ে ভাবুন। আবার মিসেসের ভাইয়ের ছেলে আছে, ইঞ্জিনিয়ার, প্যারিসে সেটেল, বেশ ভালো ছেলে। আপনার বড় মেয়ের সাথে একদম পারফেক্ট মানাবে। জানি এসব হুটহাট বলাটা ভালো দেখাচ্ছে না, তবুও প্রস্তাব রাখছি। আপনাদের আলাদা কোনো চিন্তা ভাবনা না থাকলে সম্পর্ক এগোনো যেতেই পারে। কি বলেন? এই পর্যন্তই ছিল আসবো ফিরে আবারও উপন্যাসের 39 নম্বর পর্ব। আসবো ফিরে আবারও লেখনীতে সুরভি আক্তার, পর্ব সংখ্যা 40। ভদ্রলোকের কথা শেষ হতে সময় লাগলো। পেছন থেকে অপ্রত্যাশিত একটা শান্ত কণ্ঠ ভেসে আসতে সময় লাগলো না। হেই, আমি বলি। চকিতে ঘাড় ঘোরালেন সকলে। রৌদ্র দৃঢ় পায়ে সদর পেরিয়ে ভেতরে এসে থেমেছে। চোয়াল বিবচ্ছ নিরেট, দাঁত খেচে রেখেও নিজেকে ধাতস্থ দেখাচ্ছে। ব্লেজার জ্যাকেট ঝুলছে বাম কাঁধে। এলোমেলো সে, ভাঁজ পড়া কপালে ঢেকে আছে খুচরো চুলের আড়ালে। মেঘা ওকে দেখা মাত্রই ছলকে উঠল। ঢুক গেলে সিঁড়ির রেলিং চেপে ধরল। সবার দৃষ্টি এখন বেপরোয়া ছেলের দিকেই। রৌদ্র কতটুকু কি শুনেছে আন্দাজে নেই। কি বলবে এই ছেলে? দেখে তো মনে হচ্ছে না রেগে আছে। সবার স্থবিরতাকে তাজ্জব বানিয়ে মুচকি হাসল রুদ্র। সোজাসুজি দৃষ্টি তাক করলো অতিথি ভদ্রলোকের দিকে। ও ডুগডুগি আঙ্কেল, বয়স তো কম হলো না। জানেনি যখন হুটহাট এসব প্রস্তাব দেওয়াটা ভালো দেখাচ্ছে না, তখন খারাপ দেখাতে যান কেন? ইউনো, এবারের অতিথি হিসেবে এখানে বসে আছেন এখনো। এটা আপনার সাত কপালের সৌভাগ্য। নতবা আমার প্রপার্টির দিকে নজর দেওয়ার জন্য নজরটাই থাকতো না আর। ভদ্রলোক ব্যাবাচাকা খান, বুঝে পান না কিছু। অবাকের ভঙ্গিতে তাকিয়ে রন। রৌদ্রকে চিনলেন ও না তিনি। তোফায়েল কাবির ছেলের উদ্যোক্তা দেখে গলা ছেড়ে মুখ খুললেন। এখান থেকে যাও রৌদ্র, বিজনেস নিয়ে কথা হচ্ছে এখানে, বাড়তি কথা বলার প্রয়োজন নেই। রৌদ্র কানে নিল না কথা। দাম্ভিক ভঙ্গিতে বুকে হাত কুটিয়ে চোয়াল খিচে ভদ্রলোককে পরখ করছে এখনো। ইচ্ছে করছে গিলে খেতে। বাপের বয়সী না হলে এতক্ষণে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে ফেলতো অগ্নিচক্ষু দ্বারা। তার উপর কানে পড়েছে ইনি নাকি নতুন বিজনেস পার্টনার। এ কারণে রাগ সংবরণ করল সে। রেগে গেলেও প্রকাশ করল না, শান্ত রইল। তবে রাগ শুধু জবানের বেলাতেই স্থবির রইল। অন্যদিকে দৃষ্টি জোড়াতে প্রকাশ পেল আগ্নেয়গিরির ন্যায়। ভদ্রলোক রৌদ্রের এমন অগ্নিচক্ষু দেখে তপ্তা খেলেন। দৃষ্টি নামিয়ে ঢুক গিললেন। জিজ্ঞেস করলেন ভেজা গলায়, ওকে ওকে তো ঠিক চিনলাম না। এবারের ছোট ছেলে রুডবিক কাবির রৌদ্র। উত্তর তৌসিফ কাবিরের। রৌদ্র কথা টেনে পুরো কণ্ঠে বলল মারি খিচে, ইয়াহ, আই এম রুডবিক কাবির রৌদ্র। অর থামল, পিছু ফিরল, ঘাড় উঁচিয়ে তাকালো সিঁড়ির উপরে। মেঘা দাঁড়িয়ে। রৌদ্র ওর দিকে তাকিয়ে দৃষ্টি ক্ষুব্ধ করলো আরো। ওই ইডিয়েটের জন্য বিয়ের প্রস্তাব উত্থাপন করেছে এই লোক। কেন? ওকে দেখে কি মনে হয় না ও বিবাহিত? কোনো একজনের বিবাহিত স্ত্রী সে। 5 বছর হলো সেই বিয়ের। বিবাহিত ও, আর একজন বিবাহিতের জন্য বিয়ের প্রস্তাব আসছে, তাও ওর নিজের বাড়িতেই। ব্যাপারটা অন্যদের কাছে কৌতুকের হলেও রৌদ্রের কাছে ক্ষুব্ধতার। ক্ষিপ্ততা দমে রাখতে না পেরে গজগজ করে উপরে উঠে গেল রৌদ্র। মেঘা 2 সিঁড়ি নিচে দাঁড়িয়ে। সাফা মেয়েটাকে নিয়ে একটু উপরে উঠেছে। মেঘা বরাবর দাঁড়ালো সে। রাগে কটমট করে তাকালো। চোখ রক্তিম, নিরেট চোয়াল। কিছুটা ভয় পায় মেঘা। পিটপিট করে তাকিয়ে ঢুক গেলে রৌদ্র ওর চোখে চোখ রেখে কণ্ঠ চেপে অধিকার দেখিয়ে সবাইকে শোনায়, অর শি ইজ মাই লেডি, মাই সানি, মাই সুইটহার্ট, অর মাই লাভ, মাই ওয়াইফে। প্যাছায় মেঘা কোমর থেকে সিঁড়ির রেলিংয়ে। এই লোক এক্ষুনি কোনো অঘটন ঘটিয়ে না ফেলে। আতঙ্কে বুক দুরু দুরু রমণীর। অতিথি ভদ্রলোক ভদ্রমহিলা চোখ শুরু করলেন। রৌদ্র মেঘার দিক থেকে দৃষ্টি নামিয়ে ভদ্রলোকের দিকে তাকালো। রাজভারী গলায় বলতে আরম্ভ করল, হেই টুকটুকি আঙ্কেল, আপনার মিসেসের ভাইয়ের ছেলের বউ করবেন ওকে? ওপস, ব্যাড লাক। শি ইজ অলরেডি সামওয়ানস ওয়াইফ। রুডবিক কাবির রৌদ্রের ওয়াইফ। লেটস সি, আমার সাথে ওকে পারফেক্ট মানায়, তাই না? অবশ্য জিজ্ঞেস করছি বা কেন? উই আর মেড ফর ইচ আদার। ওকে যদি কারোর সাথে মানায় সেটা কেবলমাত্র আমি। ইউনো, আমি ছেলে খুব ভালো। সুইজারল্যান্ডে সেটেল। কাজবাজ করি। যা করি তাতে কাবির ইন্ডাস্ট্রির মতো বিজনেস ইন্ডাস্ট্রি দিনে 10 বার কেনার ক্ষমতা রাখি আমি। ইটস মাই পাওয়ার। আপনাদের বলে লাভ নেই, শুনেও লাভ নেই। কেবল শুনে রাখুন, শি ইজ মাই পার্টনার।
ওর দিকে তাকালে চোখ উপড়ে নেব বলে রাখলাম, বি কেয়ারফুল ফর নেক্সট টাইম। না জানি না বুঝে বাড়িতে বসে আছেন, তাই বাড়াবাড়ি করলাম না। শেষের কথাগুলো দিয়ে শাসালো বোধ হয়, আর বিলম্ব করলো না। ফের মেঘার দিকে ফিরে মারে খিচে কিরমির করলো। ঝুঁকে এসে হাত মুঠো করে খিচে নিল। ক্ষুব্ধ কণ্ঠে চাপা ধমক দিল, ইউ ইডিয়েট! মার খাবি? গা চুলকাচ্ছে থাপ্পড় খাওয়ার জন্য? নিচে নেমেছিস কেন ইডিয়েট? বাবা ডেকেছিলেন। ডেকেছিলে দেখে নিচে নামবি? নিচে নামার আগে পারমিশন নিয়েছিস আমার থেকে? আপনার থেকে পারমিশন কেন নিতে যাবো আমি? সরুন সামনে থেকে, সিন ক্রিয়েট করবেন না। মেহমান এনারা সকলে। দাঁত খিচে নেয় রৌদ্র, চোখ জোড়া বিবজ রক্তিম, যেন ভস্ম করে দেবে। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো ইডিয়েট। মুখও ভেঙে দেবো যদি আর একটা কথা বলিস। বিয়ে করা বউ তুই আমার, আর তোর জন্য বিয়ের প্রপোজাল আসবে? বিবাহিত তুই, কোনো চিহ্ন নেই কেন তোর শরীরে? বিয়ে হয়েছে তোর, সেটা কেউ কেন বুঝবে না তোকে দেখে? বল, নিজেকে অবিবাহিতের মতো প্রেজেন্ট করিস স্টুপিড। মেঘা চড়া ধমকে ভয়ে সিটিয়ে যায়। সবাই তাজ্জব বনে রৌদ্রের কথা শুনছে। মেঘার চোখের ছলছল ভয়টুকু অবলোকন করল রুদ্র। সবাইকে আরো তাজ্জব বানিয়ে আকস্মিক কুষ্ঠ নামিয়ে হুট করে সবার সামনে টুপ করে একটুখানি পরশ আঁকলো রমণীর ললাটে। বিস্ময়ে হতবাক সকলে। বেপরোয়া ছেলের শেষের কাণ্ডে বাঁক হারালেন। চোখ জোড়া হয়ে আসলো বৃহৎ। কাউকে কথা বলার ফুরসত না দিয়ে শক্ত করে মেঘার হাত চেপে ধরল রুদ্র। তিনি নিচে নামাতে গেলে মেঘা পরশের টাল সামনে কম্পিত ক্ষীণ স্বরে বাধা দেয়, কি করছেন? অগত্যায় থেমে সবার সামনে বজ্রকণ্ঠে ধমকালো রুদ্র, শাট আপ ইডিয়েট! একটা কথা বলবি তো জবান টেনে ছেড়ে ফেলবো, চল আমার সাথে। এই বলে টেনে নামায় ওকে এগোয় বাড়ির বাইরের দিকে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? প্রশ্ন তোফায়েল কাবিরের। তৎক্ষণাৎ চড়া উত্তর বেপরোয়া ছেলের, বউ ও আমার, ও যে আমার বউ এটারই প্রমাণ ওর শরীরে ফুটিয়ে তুলবো আজ। মেয়ে নয় ও এবারের বউ, ও আমার বউ, আর আজ সেই বউ হওয়ার চিহ্নই ধরাবোর মাঝে। রৌদ্র আর থামেনি। কারোর পরোয়া না করে সবাইকে উপেক্ষা করে টেনে হিচড়ে মেঘাকে নিয়ে বেরিয়ে গেছে বাইরে। সেই তখনের পর এখন রাত্রি 10টা পেরিয়েছে। গাড়ি আটকে রয়েছে ব্যস্ত রাস্তার মাঝে। রেড সিগন্যালে থেমেছে। সামনে বহুত যানজট। নতুন বছর উপলক্ষে সেজে উঠেছে পুরো শহর। রং বেরঙের ফেরি লাইট এধার ওধার ভরে উঠেছে। মানুষের আনাগোনা রাত্রের এই প্রহরেও বেশি বই কম নয়। আজ যেন সবার ব্যস্ততা একটু বেশি। রৌদ্র নিজেও ব্যস্ত সময় কাটিয়েছে গত ঘন্টা চারেক। পুরো শহরে গাড়ি ছুটিয়ে বেরোনো শেষ। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে একটা রাজকার্য সম্পাদন করেছে, যার পর থেকে একবংশের মুখ ভার কালো করে রেখেছে শুভ্র মুখখানা। একটু টু শব্দ উচ্চারণ করেনি মুখে, মাঝে মাঝে নাক টানছে। রৌদ্রকে পাশে বসিয়ে কেবল ড্রাইভ করেই যাচ্ছে, কথা বলেনি নিজেও। দু একবার চেষ্টা করেছে। রমণীর মুখ বেজার দেখে নিজেও মুখে কুলু পেটে নিয়েছিল এখন, তবে আর তা পারল না। সেই থেকে এই মেয়ে ওর দিকে একবারও তাকায়নি। জানালা বেঁধে যানজটপূর্ণ রাস্তার মানুষজন দেখছে বেকার বেকার, অথচ এদিকে যে তার সুদর্শন স্বামী বসে আছে তার খেয়াল কি রাখে এই ইডিয়েট? মেঘাকে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখিয়ে রৌদ্র জানালার কাজ তুলে দিল। বিঘ্ন পেয়ে বিরক্ত হলো মেঘা। ঝট করে তাকালো রৌদ্রের দিকে। গ্রিন সিগন্যাল দেখা দিয়েছে, রমণীর ক্ষেত্রেও আর ট্রাফিকের ক্ষেত্রেও। রৌদ্র গাড়ি স্টার্ট করে বলে, গাল ফুলিয়ে বসে আছিস কেন ইডিয়েট? মেঘা জবাব দিল না। ফোঁস করে শ্বাস ফেলল রাগে, গজগজ করে। গাল ফুলিয়ে মুখ ফিরিয়ে নিল। সে কিছুতেই তাকাবে না এই অসভ্য লোকের দিকে। উত্তর না পেয়ে রৌদ্র নিজে থেকে আবার বলে, অবশ্য দেখতে ভালোই লাগছে, বেশ আদরে। ইচ্ছে করছে টুপটাপ এলোপাথারি কয়েকটা আদর বসিয়ে দিই মুখ জুড়ে। দে সুইট হার্ট, ইচ্ছে দমিয়ে রাখতে নেই। ভুল করে মরে গেলে ইচ্ছেরা পূর্ণতা পাবে না। সেই অপূর্ণতায় মরেও শান্তি পাবো না আমি। ইউ রাইনো, বাজে কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। ব্যথা পেয়েছিলি? মেঘা নাক টানল, তাকালো না। গাড়ি এক পাশ করে পার্ক করলো রুদ্র। নির্জনে থেমে পুরোপুরি মনোযোগ দিল মেঘার দিকে। শরীর ঘুরিয়ে মেঘার বাহু টেনে নিচের দিকে ফেরালো। অমনি চোখে পড়ল মেয়েটার ভেজা মুখখানা, বিস্তর অভিমান সেই মুখখানায়। রমণীর চোখ তুলো না। রৌদ্র ওর নাকের কাজটায় নজর দিল। সিট বেল্ট খুলে চেপে বসলো মেঘার দিকে। সূক্ষ্ম দৃষ্টিপাত করা মাত্রই বুঝল রমণীর চিকন নাগের ডগা রক্তিম হয়ে উঠেছে, যেন রক্ত জমাট বেঁধেছে সেখানে। একই মেয়েটা টুকটুকে ফর্সা, টোকা দিলে রক্ত গলিয়ে বেরোবে। রৌদ্র আরো লক্ষ্য করে দেখল রমণীর নাকের বাম পার্শ্বে চিকচিকে একখানা নোসপিন।
জলজল করে উজ্জ্বলতা ছড়াচ্ছে। মেয়েটার সৌন্দর্য 7 গুণ বৃদ্ধি পেয়েছে এই নাকফুলের পূর্ণতায়। আগে তো ছিল না এটা। রৌদ্র দীর্ঘক্ষণ চেয়ে দেখলো তৃষ্ণার্ত লোচনে। বাড়ি থেকে বেরিয়েই এই মেয়েকে নিয়ে পার্লারে গিয়েছিল। কত কসরত করে ধরে বেঁধে নাক ফুটো করে নাকফুল পরানো হয়েছে এই মেয়েকে। ব্যথা পেয়েছে বোধহয়। এটুকু পাওয়ারই ছিল। বিয়ের পর একটা মেয়ের আলাদা করে চেনার জন্য তার হাতে 2খানা চুড়ি থাকে, নাকে থাকে নাকফুল, যা একটা মেয়ের বিবাহিত হওয়ার নির্দেশ বহন করে। কিন্তু এই ইডিয়েটের তো কিছুই ছিল না। লোকে বুঝবে কি করে ও বিবাহিত? ওর বাড়িতে কিনা ওর বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে, এটা রৌদ্র মেনে নেবে? একটা মেয়ে যে বিবাহিত এটা তাকে দেখে বোঝার উপায় কি? রৌদ্র তো জানে না। বাড়ি থেকে বেরিয়েই মাথা চুলকে বোকার ন্যায় গুগল সার্চ করেছিল প্রথমে। সেখানে জানতে চাইল, আচ্ছা, একটা বিবাহিত মেয়ের নিদর্শন কি কি? একটা মেয়েকে দেখে লোকে বুঝবে কি করে যে তার বিয়ে হয়ে গেছে? গুগল হতচ্ছাড়া ইউটিউবে নিয়ে কত উল্টোপাল্টা কিছু দেখালো, বোঝালো। আহামক বনে শেষে বিরক্ত হয়ে ফোন রেখেছে রৌদ্র। সবটাই করেছে মেঘাকে পাশে বসিয়ে রেখে। পরে নিজে নিজে ভাবতে লাগলো। মেহের আর সিরাতের পরিবর্তন নিয়ে ভাবলো। ওরা বিয়ের আগে এক ছিল, বিয়ের পর অন্যরকম হয়ে গেছে। প্রথমেই নজরের সম্মুখ হলো ওরা এখন হাতে চুড়ি পরে। আগে তো পরতো না। মম, মনি ওদের হাতেও চুড়ি দেখে রৌদ্র। তার মানে এটা একটা চিহ্ন। বাকি আর একটা নাকফুল। ভেবেচিন্তে এই দুটোই পেয়েছে সে। মেঘার নাকে ফুটো ছিল না। পার্লার গিয়ে ওই মেয়েকে চেপে ধরে সেটাই করিয়েছে আগে। রমণীর নাকের পাতলা লতায় এখন একটা ডায়মন্ড ঠাঁই পেয়েছে। জ্বলছে চিকচিক করে, তবে লালচে হয়ে আছে পুরো নাকটা। নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে এই ইডিয়েট। রৌদ্র ওকে পরখ করে মোলায়েম কণ্ঠে জানতে চাইল পুনরায়, ব্যথা পেয়েছিস? এইটুকুতে কে ব্যথা পায়? আপনার মতো রাইনু নই আমি যে ব্যথা পাবো না। নাকটা পুরো থেতলে গেছে আমার, ঠিক মতো শ্বাসও নিতে পারছি না। কত ব্যথা করছে আপনি জানেন? দেখি কোথায় ব্যথা পেয়েছিস? মেঘার ঘাড় চেপে অবলোকনের জন্য নিচের দিকে টেনে আনলো সে। রমণী নির্বোধের ন্যায় নিজের ব্যথা দেখাতে গিয়ে বোকা বন্ধ। পরক করতে গিয়ে নিমেষেই টুপ করে ওর নাকফুলটায় চুমু খেল রৌদ্র। মেঘাকে প্রতিক্রিয়া দেখাতে না দিয়েই দূরত্ব বাড়িয়ে মুখোমুখি হয়ে বলল, সরি সুইটহার্ট, আই নো ব্যথা পেয়েছিস, বাট দেখ কি সুন্দর লাগছে তোকে। এবার লাগছে তো আমার বউ বউ, রুডবিক কাবের রৌদ্রের বউ। আমার নামের এই নাকফুলে তোকে কতটা আমার আমার লাগছে তুই জানিস? এমনিতেও পুরোটাই তুই আমার। এবার মনে হচ্ছে তুই আমার থেকেও আমার, কেবলই আমার। এটা সবাই জানুক, সবাই দেখুক তুই কেউ একজনের নামে দলিল হয়ে গেছিস। কেউ তোকে চাওয়ার সাহস না করুক, সবাই জানুক তুই আমার। মুখ বাঁকিয়ে রৌদ্রকে ঠেলে সরালো মেঘা। জানালার দিকে চেপে বসলো। রাগ দেখিয়ে বলল, নই আমি আপনার। আচ্ছা তাহলে কার? আমি কেবলই আমার। তুই তোর আর তুই আমার। মনে মনে ভেঙচি কাটে মেঘা। রৌদ্র তাকায় ওর হাতের দিকে। 2খানা চুড়িও আছে এখন। হেসে মেঘার হাত টেনে ধরল সে। খানিক আগে চুড়ি দুটো আলগোছে পরিয়ে দিয়েছে যত্ন নিয়ে। মেঘা কেবলই দেখে যাচ্ছে। আজ আর তার বাধা দেওয়ার উদ্যত নেই। কেমন নিশ্চুপে সায় দিচ্ছে কেবল। তাকিয়ে দেখছে অপলক। লোকটা কি অদ্ভুত। ওকে বউ মানে না, জোর করে বিয়ে করে ফেলে রেখে চলে গেল। 5টা বছর কোনো হদিশ করলো না, খবর নিল না। মেঘা বেঁচে আছে নাকি মরে গেছে শুনল না কত বছর। নেশার ঘোরে কাকে বিয়ে করে ফেলে রেখে চলে গেছে তাও জানলো না, জানার চেষ্টাও করলো না। আর এখন হঠাৎ করে ফিরে এসে এতটা বদলে গেল। ফিরে তো মেঘার জন্য আসেনি, এসেছে সিরাত আপুর কথা রাখতে। মেঘাকে দেখলো হুট করে। আর এখন এসব অধিকার দেখাচ্ছে কাকে? এত এত জোর দেখাচ্ছে কাকে? মেঘা তার বউ। টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল মেঘা। পুনরায় ফিরে আসলো জেদি রূপে। খড়খড়ে গলায় বলল, বাড়ি যাবো আমি, বাড়ি নিয়ে চলুন। ওয়েট, এত তাড়াতাড়ি কিসের? আরো একটা জিনিস কমতি আছে। চুড়ি আর নাকফুল তো বাহ্যিকভাবে তোকে কারোর বউ হিসেবে ফুটিয়ে তুলবে। এবার তুই কবে সত্যি সত্যি নিজেকে আমার বউ হিসেবে সঁপে দিবি বল? নতুন বছর আসছে, নতুন বছরটা নতুন করে শুরু করি। চল না বউ, তেরামি ছাড়। এবার সত্যি সত্যি বউ হয়েছে আমার। নিয়ে নে তোর অধিকার, আমি দিতে বেকুল। বাজে আর কি করবে না রানী মুখ, শুনতে বড্ড বাজে লাগে। ইভারা রাগাবি না, আই এম সিরিয়াস। ট্রাস্ট মি, অনেক ধৈর্য ধরেছি। ধৈর্য হারাবো জেনে তোর সামনে আসেনি, তোকে দেখিনি, বাট নাও আই কান্ট। মেঘা কথা কাটাতে বলে, কি করেন আপনি? এই তো তোকে চাই। চুপ করুন রানুমুখ, বাড়িতে খুব বড় মুখ করলেন। কাবের ইন্ডাস্ট্রির মতো বিজনেস ইন্ডাস্ট্রি দিনে 10 বার কেনার ক্ষমতা রাখেন আপনি।
তো কি এমন করেন যে 10 বার কেনার ক্ষমতা রাখেন? ও, সেটার কথা বলছিস? ও তো চাপাবাজি করি। চাপাবাজি না করলে জীবন চলবে না সুইটহার্ট। বিদেশে কি করেন? চায়ের দোকান খুলেছি। ইরিটেটিং ম্যান, কথা বাঁচাবেন না। ইডিয়েট, তুই কথা ঘোরাচ্ছিস কেন? তোকে চাই আমার, সেটার উত্তর দে, কবে হবি বল। জীবনেও না। আই হেট ইউ রানী মুখ। বাড়িতে নিয়ে চলুন আমায়। অসভ্যতা করে এসেছেন সেখানে। সভ্য থাকতে দিস তুই আমায়, ইডিয়েট। ওরা বাড়ি ফিরতে ফিরতে 12টার দৌড়ে পৌঁছেছে ঘড়ির কাঁটা। চাবি ঘুরিয়ে দরজা খুলল রুদ্র। মেঘা গটগটিয়ে প্রথমে ঢুকলো। ড্রয়িং রুমের আলো জ্বলছে। এতক্ষণে সবার ঘুমিয়ে যাওয়ার কথা। মেঘা কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ ভেসে আসে তোফায়েল কাবিরের রাশভারী কণ্ঠ। দাঁড়াও মেঘা। ধক করে ওঠে একবংশী। ছলাৎ করে পিছু ফিরে। সোফায় শটান বসে তোফায়েল কাবির, তৌসিফ কাবিরও আছেন। বাকিরা জেগে থাকলেও নিচে আসার অনুমতি নেই কারোর। দুই কর্তাকে এই অসময়ে দেখে কলিজা শুকিয়ে আসে মেঘার। এক রাশ জড়তায় মাথা নুইয়ে নেয়। ততক্ষণে রৌদ্র সদর লাগিয়ে এসেছে। বাবা আর বাবাইকে দেখেও গ্রাহ্য করল না। গাড়ির চাবি হাতে ছিল। তর্জনীর ডগায় চাবি ঘোরাতে ঘোরাতে মেঘার পাশাপাশি এসে থামল। দুজনকে দেখেই বলল, হোয়াট সুইটহার্ট, থেমে গেলি কেন? ঘুমাবি না? লেটস গো। তোফায়েল কাবির রাগ সংবরণ করে তৌসিফ কাবিরের দিকে তাকান। মুখ খোলেন তৌসিফ কাবির। তুমি রুমে যাও রৌদ্র, মেঘার সাথে আমাদের কথা আছে। রৌদ্র পরোয়া করল না। বেখেয়ালে উঠে গেল সিঁড়ি ডিঙিয়ে। মেঘা চিবুক নামিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে। ওকে পরখ করে চড়া আদেশ করলেন তোফায়েল কাবির, এদিকে এসো। বাধ্যের নেই একই রমণী, দুহাতে দুখানা চুড়ি আর নাকের নাকফুলটা দুই কর্তার নজর এড়ালো না। সময় নেন তারা। রয়ে শুয়ে জবান নামিয়ে সোজাসাপটা প্রশ্ন করেন ছোট কর্তা, এসব কি হচ্ছে মেঘা? সাফ সাফ উত্তর করবে। তুমি কি চাইছ? তুমি কি কোনোভাবে এই সম্পর্কে থাকতে চাইছ? ক্লিয়ারলি বলবে আজ। আমি জানতে চাই তোমার থেকে। মেঘা শ্বাস আটকে নেয়, চিবুক নামায় আরো বেশি। উত্তর করে না সহজে। কি হলো বলো, আমি জানতে চাইছি কিছু। তেমন কিছু না বাবা, উনি শুধু আমাকে পার্লারে নিয়ে গিয়েছিলেন। আর তেমন কিছু হয় কিনা সেটা আমাদের বোঝাতে এসো না। তুমি শুধু উত্তর দাও, তুমি থাকতে চাও এই সম্পর্কে? মেঘা নিরুত্তর। টিপ টিপ করছে বুক। ও জানতো খুব শীঘ্রই ওকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবার কি উত্তর করবে ও? যে উত্তর গত 5 বছর ধরে করে এসেছে সেটার পুনরাবৃত্তি করবে, নাকি নতুন উত্তর আমদানি করবে? উত্তর হ্যাঁ অথবা না, কোন শব্দটা উচ্চারণ করবে সে? ওর নীরবতা বুঝে হাফ ছাড়লেন তোফায়েল কাবির। বলেন নিজে থেকেই, থাকতে দেবে তোমায়? তুমি জানো মা, তোমার কেউ নেই। তোমার ওপর জোর করারও কোনো অধিকার নেই আমাদের। আমরা কেবল আমাদের অকাতে রয়েছে। যদি তোমাকে থাকতে না দেয়, যদি তুমি নিজে থেকেই থাকতে না চাও, তাহলে রৌদ্রকে এভাবে আশকারা দিচ্ছ কেন তুমি? রৌদ্র বেপরোয়া, ওকে রুখতে পারবে না, পরে দমাতে পারবে না ওকে। আশকারা দিও না। কথা হয়েছে, ইয়াস আসবে ফেব্রুয়ারিতে। তুমি জানো নিশ্চয়ই। আমাদের আগে তোমার জানার কথা। ও এসে সবটা ধুয়ে মুছে তোমাকে নিয়ে যাবে। তোমাদের ডিভোর্স পেপার ও নিজে তৈরি করাবে। আমরা বাধা দেব না, দেওয়ার অধিকার রাখবো না। তুমি চলে যাবে। যাওয়ার আগে রৌদ্রকে মাত্রা অতিরিক্ত অবাধ্য বানিও না। দূরে থাকো ওর থেকে। থামেন ভদ্রলোক। ঢুক গেলে বলেন, ঘরে যাও এখন। কি বলেছি আর কেন বলেছি তা বোঝার ক্ষমতা আছে তোমার। বুঝেও অবুঝ থেকো না। যেটা হওয়ার নয় সেটার প্রতি দুর্বলতা বাড়িও না। রৌদ্রকে এড়িয়ে চলো। মেঘার পা কাঁপে। জড়তা ইতস্ততায় কোনো রকমে পা ফিরিয়ে ওপরে উঠে যায়। যাওয়ার পথে টুপ করে পানি গড়ায় গাল বেয়ে। সত্যি তো ও কতটা বেপরোয়া হয়ে গেছে। সত্যি আশকারা দিচ্ছে রৌদ্রকে। ও সরি, সত্যি তো ও কতটা বেহায়া হয়ে গেছে। সত্যি আশকারা দিচ্ছে রৌদ্রকে। এটা তো হওয়ার কথা ছিল না। সে তো শক্ত ছিল, নরম হলো কবে থেকে? লোকটা কবে ওর শক্ত আবরণটাকে ভেঙে গুড়িয়ে দিল? এই পর্যন্তই ছিল আসবো ফিরে আবার উপন্যাসের 40 নম্বর পর্ব। গত পর্বে যারা কমেন্ট করেছিলে, মরিয়ম আপু, রাজ ভাইয়া, মিম আপু, ইয়াসমিন আপু, মাহিম ভাইয়া, পলাশ ভাইয়া, লিজা আপু, আয়েশা আপু, স্বর্ণালী আপু, তৃষা আপু, শুভ ভাইয়া, তানজিলা তুলি আপু, নিমা আক্তার আপু, সুমাই আপু, বন্যা আপু, ইসরাত আপু, সাইদা আক্তার, সাথী আপু, আয়েশা আক্তার আপু, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। সবাই এরকম বেশি বেশি কমেন্ট করবে আর রেসপন্স করবে, তাহলে আমি পর্বগুলো খুব তাড়াতাড়ি দেব। আর যাদের নাম বলা হয়নি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে।
কারণ আমি যদি ভুল পড়ে থাকি তাহলেও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে? তো আজকের পার্ট এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।